আমি আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম গোয়েন্দা চরিত্র কিরিটি রায়কে, যাকে সৃষ্টি করেছিলেন ডক্টর নিহার রঞ্জন গুপ্ত, যিনি জন্মগ্রহণ করেন 1911 সালের 6ই জুন এবং তার মহাপ্রয়াণ ঘটে 1986 সালের 20শে ফেব্রুয়ারি। আজ আমি গল্পটি সংগ্রহ করেছি কিরিটি অমনিবাস 11তম খণ্ড থেকে, যে বইটি প্রকাশনার দায়িত্বে ছিলেন মিত্র অ্যান্ড ঘোষ পাবলিশার্স। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প অহল্যা ঘুম। আজ থাকলো অন্তিম পর্ব। শনিবার রাত্রে দুর্ঘটনাটা ঘটেছিল। মঙ্গলবার সন্ধ্যার কিছু পরে জগদ্দল মিল ওয়ার্কার্সদের ঘিঞ্জি পাশাপাশি কোয়ার্টার্সগুলোর মধ্যে 15 নম্বর কোয়ার্টারটা খুঁজতে খুঁজতে একসময় এসে যখন 15 নম্বরের সামনে কিরিটি দাঁড়ালো ধোঁয়ায় ও সন্ধ্যার অন্ধকারে, তখন সেখানে যেন শ্বাসরোধ হবার জোগাড়। হাত দুই আড়াই প্রস্থে হবে খোয়া বিছানো কাঁচা রাস্তা, এবং রাস্তায় যে আলোর ব্যবস্থা আছে তা এত অপ্রতুল যে চট করে কোনো কিছু নজরেই আসে না। ভাগ্যিস একজন ওয়ার্কার 15 নম্বর কোয়ার্টারটা দেখিয়ে দিয়েছিল। ঠিক দেখিয়েও নয়, বলে দিয়েছিল রাস্তাটা যেখানে শেষ হয়েছে একটা পুরো জমি, তারই সামনে একটা নিম গাছ, সেই নিম গাছের কাছেই শেষ কোয়ার্টারটাই 15 নম্বর কোয়ার্টার। আশুর অর্থাৎ আশু মল্লিকের বিয়ে থা করেনি লোকটা। দুটো ছোট ছোট ঘর নিয়ে একাই থাকে আশু মল্লিক। সেই বলেছিল। যে লোকটি খোঁজ দিয়েছিল আশু মল্লিকের বিনোদ দস্তিদার, তার কাছেই মোটামুটি আশু সম্পর্কে জানতে পেরেছিল কথায় কথায় কিরিটি। লেবার ইউনিয়নের আশু মল্লিক একজন কর্তা ব্যক্তি। লোকটার গায়েও যেমন শক্তি তেমনই দুর্দান্ত সাহস, মারপিট করতে ওস্তাদ। তবে হ্যাঁ, লোকটার দিল আছে, ইউনিয়নের জন্য প্রাণ পর্যন্ত দিতে পারে। মিলের কর্তা ব্যক্তিরা ও বাবুরা সবাই তাকে ভয় করে রীতিমতো। রাস্তার পাশেই কাঁচা ড্রেনটা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। তারই কিছু দূরে একটা বারোয়ারি জলের কল, সেখান থেকেই সবাই জল নেয়। বাড়ির দরজাটা বন্ধ থাকলেও খোলা জানালা পথে কিরিটির নজরে পড়ে ঘরের মধ্যে আলো জ্বলছে। কিরিটি বেশ উঁচু গলাতেই ডাকলো, আশুবাবু আছেন? আশুবাবু? বার দুই ডাকতেই সাড়া এলো। কে? একবার বাইরে আসবেন? আসছি। বলতে বলতেই প্রায় দরজা খুলে গেল। ঘরের মধ্যে আলো জ্বলছে। খোলা দরজাপথে প্যান্ট ও শার্ট পরিহিত লম্বা চওড়া এক ব্যক্তি এসে দাঁড়ালো। কে? আশুবাবু আছেন? আশুতোষ মল্লিক? এটা কি তারই কোয়ার্টার? আপনি কে? আপনি কি আশুবাবু? হ্যাঁ। আমাকে আপনি চিনবেন না। আপনার সঙ্গে আমার একটু দরকার ছিল। কি দরকার? কোথা থেকে আসছেন? দরজার উপর দাঁড়িয়েই পুনরায় প্রশ্ন করলো আশু মল্লিক। আপনি তো নাম বললে বা কোথা থেকে আসছি বললেও আমাকে চিনবেন না। আসুন। কিরিটি ভিতরে প্রবেশ করলো। ওয়ার্কার্সদের ছোট ছোট কোয়ার্টার, তবে ইলেকট্রিক আলোর ব্যবস্থা আছে। ছোট ছোট দুটো ঘর পাশাপাশি, মধ্যখানে যাতায়াতের দরজা এক ঘর থেকে অন্য ঘরে। ঘরের মধ্যে একটা চৌকি পাতা, খান দুই বেতের চেয়ারও আছে। দেওয়ালে একটা ক্যালেন্ডার ও একটি মহিলার এনলার্জ করা ফটো। এক কোণে ছোট্ট একটা কাঁচের আলমারিতে কিছু বই আছে। বসুন। কিরিটি একটা চেয়ারে বসলো। বসে আশুতোষের দিকে তাকালো। দস্তিদার আশুর যেমন বর্ণনা দিয়েছিল ঠিক তেমনই দেখতে আশুতোষ। বেশ লম্বা চওড়া চেহারা, গায়ের রংটা ফর্সাই, একটু যেন বেশি ফর্সা। বোধহয় তার মার গায়ের রঙে পেয়েছে ছেলে। পরনে মিলেরই প্যান্ট ও শার্ট। বোধহয় ফিরে এসে তখনও জামা কাপড় বদলাবার সময় পায়নি। শিবতাসের গায়ের বর্ণ বেশ কালোই বলতে হবে, কিন্তু আশুর মুখের গঠন, চোখ মুখ নাক চোয়াল ঠিক যেন তার বাপেরই মতো। কোথা থেকে আসছেন? কি নাম আপনার? আমার কাছে কি প্রয়োজনে বলুন তো? কিরিটি হেসে ফেললে।
আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসিনি আশুবাবু। আমার নাম কিরিটি রায়, কলকাতা থেকে আসছি। কলকাতা থেকে? তা আমার কাছে কি প্রয়োজন বলুন তো? চিনলাম না আপনাকে। আপনি শিবতোষ মল্লিকের... কিরিটিকে তার কথা শেষ করতে দিল না আশু। রুক্ষ কণ্ঠে প্রতিবাদ করে বলে উঠল, কে শিবতোষ মল্লিক? আমি চিনি না, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আপনি আসতে পারেন। গলার স্বরে রুক্ষতা ও রীতিমতো বিরক্তি যেন ঝরে পড়ল। শিবতোষ মল্লিকের প্রথম পক্ষের সন্তান আপনি। আপনি সেটা স্বীকার না করলেও লোকে তাই বলবে। লোকে কাকে কি বললো না বললো তা নিয়ে আবার এতটুকু মাথা ব্যথা নেই মশাই। আমি জানি সে আমার কেউ নয়, তার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। বলুন তো, সত্যি কি জন্য আমার কাছে আপনি এসেছেন? আমি জানি আশুবাবু, আপনার স্বর্গীয়া জননীর প্রতি অবিচার এবং অত্যাচার হয়েছে। অবিচার? অত্যাচার? কোনো ভদ্রলোক যে কোনো ভদ্র মহিলার সঙ্গে, বিশেষ করে যিনি সে বাড়ির বধূ, অমন জঘন্য কুৎসিত ব্যবহার করতে পারে, যা অতি বড় ছোট লোক অশিক্ষিতেরাও করে না। আমি জানি কিছুই জানেন না আপনি। অবশ্যই লোকের মুখে যা শুনেছি। কি শুনেছেন? তাকে তার শ্বশুর রায়বাহাদুর প্রিয়তোষ মল্লিক স্বীকার করে নেননি। কিন্তু অপরাধটা কোথায়? তার ছেলেই তো। জানি পছন্দ করে বিয়ে করেছিলেন আপনার মাকে। তাই বুঝি 9 মাসের আমার গর্ভবতী মা যখন তার দরজায় গিয়ে দাঁড়িয়েছিলেন, 4 মাস স্বামীর কোনো রকম সংবাদ বা চিঠিপত্র না পেয়ে রায়বাহাদুর বাপ মুখের ওপর তার দরজা বন্ধ করে দিল। ছেলে তার স্বামীর দোতলার জানালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। আমার মা তো আশ্রয় ভিক্ষা করতে সেখানে যাননি, কেবলমাত্র স্বামীর সংবাদ নিতেই গিয়েছিলেন। সত্যি বলছেন আপনি আশুবাবু? কিরিটি বুঝতে পারছিল শিবতোষ মল্লিক সব সত্যি কথা বলেননি তাকে। হ্যাঁ, একবর্ণ মিথ্যা নয়। সেই কাপুরুষ মহাপুরুষকেই আপনি জিজ্ঞাসা করবেন। ওই ভণ্ডটাকে আমি একদিন গলা টিপে হত্যা করব, তারপর ফাঁসি যাব। একটা আগ্নেয়গিরির মতোই যেন ফুঁসতে লাগলো আশু। আপনি বোধহয় তাই কখনো তাকে স্বীকার করেননি এবং তার গৃহেও যাননি। যে বাড়ির দরজা থেকে আমার নিরপরাধিনী মাকে অপমান আর লজ্জা মাথায় করে নিয়ে আসতে হয়েছে, সে বাড়ির দরজাও আশুতোষ মারায় না। তবু আইনে বলে আপনিই তার একমাত্র বংশধর এখন। কোন দুঃখে? তার দ্বিতীয় পক্ষের ছেলেই তার বংশধর। আমি তাকে স্বীকারও করি না। আমার সঙ্গে তার কোনো সম্পর্কই নেই। আপনি জানেন একটা কথা, তার সে ছেলেটি রবিবার খুন হয়েছে। হয়েছে? ঠিক হয়েছে। এবারে ওকেও হতে হবে। আপনি কি ওই সংবাদটি দিতেই এখানে এসেছেন কলকাতা থেকে? তাহলে জেনে যান, আমি খুব খুশি হয়েছি। কিন্তু নির্বাণিতোষবাবু তো আপনার কখনো কোনো ক্ষতি করেননি আশুবাবু। তাছাড়া তার বাপের কর্মের জন্য নিশ্চয়ই তিনি দায়ী নন। এবং শুনলে বিশ্বাস হয়তো করবেন না, তিনি আপনাকে দাদার মতোই শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন। কিরিটির ওই কথায়, বিশেষ করে তার শেষের সম্পূর্ণ বানানো কথাগুলিতে হঠাৎ যেন মনে হলো আশুতোষ একটু বিমূঢ়ই হয়ে পড়েছে। কোনো কথা বলে না, চুপ করে থাকে। আরও আপনি হয়তো জানেন না, দুর্ঘটনার মাত্র 2 দিন আগে নির্বাণিতোষবাবু বিয়ে করেছিলেন। রবিবার রাত্রে তিনি খুন হন। সে রাত্রে ছিল বৌভাত ও ফুলসজ্জাতার। আশুতোষ পূর্ববৎ নির্বাক। হঠাৎ কিরিটি প্রশ্ন করল, আপনাকে নিমন্ত্রণ করেননি? করেছিল। করেছিলেন নিমন্ত্রণ? হ্যাঁ। কে নিমন্ত্রণ করেছিলেন? রায়বাহাদুর প্রিয়তোষ মল্লিকের ছেলে। আপনাদের শিবতোষ মল্লিক নন। তবে কে? নির্বাণিতোষই একটা চিঠি পাঠিয়েছিল। নির্বাণিতোষবাবু আপনাকে চিঠি পাঠিয়েছিল নিজে? হ্যাঁ। আছে সে চিঠি? আছে বোধহয়। দেখতে পারি চিঠিটা একবার? আলমারিটা খুলে বইয়ের উপর রাখা ছিল চিঠিটা। সেটা বের করে দিল আশুতোষ কিরিটির হাতে। ডাকে এসেছে, খামের চিঠি। খামটা থেকে চিঠিটা বের করলো কিরিটি। সংক্ষিপ্ত চিঠি। চিঠির তারিখ 3-5 আগের। শ্রীচরণেশু দাদা, আপনি আমাকে কখনো স্বীকার না করলেও চিরদিন আপনাকে আমি আমার জ্যেষ্ঠ বলেই জেনে এসেছি। আর 5 দিন পরে শুক্রবার আমার বিয়ে। আপনি আসবেন না আমি জানি, তাই এই পত্রে আপনার আশীর্বাদ চেয়ে নিচ্ছি। প্রণত নির্বাণিতোষ। চিঠিটা পড়া শেষ হলে পুনরায় সেটা খামের মধ্যে ভরতে ভরতে কিরিটি বললে, কবে চিঠি পেয়েছেন আপনি?
গত শনিবার। চিঠির জবাব? না, দিইনি। তাদের সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। আপনি তো শুনেছেন নাসুবাবু, রায়বাহাদুর প্রিয়তোষ মল্লিক কী প্রকৃতির লোক ছিলেন। আপনার জন্মদাতা হয়তো নিরুপায় হয়েই একটি ভদ্র ঘরের নিরাপরাধ মেয়েকে বিয়ে করবার সময় সে কথা তার মনে ছিল না। মেরুদণ্ডহীন অথর্ব পশু একটা। আবার যেন আশুতোষ আক্রোশে ফেটে পড়ল। তাহলেও তারও তো কিছু বলবার থাকতে পারে। থাকুক, তা নিয়ে আমার কোনো দরকার নেই। হঠাৎ ওই সময় প্রশ্ন করল কিরিটি, তাহলে আপনি সে রাত্রে কলকাতায় যাননি? না না। তবে কোথায় ছিলেন রবিবার রাত্রে? আপনি তো রবিবার বিকেলেই বের হয়ে গিয়েছিলেন। কে বললে? আমি জানি যার সঙ্গে ট্রেনে আপনার দেখা হয়েছিল রবিবার। আমি টালিগঞ্জে আমার এক বন্ধুর বাড়িতে গিয়েছিলাম। কি নাম তার? ঠিকানা কি তার? কেন বলুন তো? অত সংবাদের দরকারটা কি আপনার? আপনি কি পুলিশের লোক? না না, সেসব কিছু নয়, এমনি জিজ্ঞাসা করছিলাম। ওই কথাটা জিজ্ঞাসা করবার জন্য কি এসেছেন আজ? না না। দেখুন মশাই, আমি ঘাস খাই না। এতক্ষণে আপনার এখানে আগমনের হেতুটা আমি বুঝতে পারছি। আশা করি আপনার যা জানবার ছিল জানা হয়ে গিয়েছে। এবারে দয়া করে উঠবেন কি? আমার এটা বিশ্রামের সময়। কিরিটি বুঝতে পারে আশু মল্লিক আর মুখ খুলবে না। ঝোঁকের মাথায় যতটুকু বলেছে আর সে কিছু বলবে না। আচ্ছা, তাহলে উঠি। নামটা আমার নিশ্চয়ই মনে থাকবে আপনার, কিরিটি রায়। নমস্কার। কিরিটি চেয়ার ছেড়ে উঠে ঘর থেকে বের হয়ে গেল। বাবা শিবতোষ মল্লিকের প্রতি তার সন্তান আশুতোষ মল্লিকের ঘৃণা ও আক্রোশের সত্যিকারের কারণটা যেন আর অতঃপর অস্পষ্ট থাকে না কিরিটির কাছে। ঘৃণা আর আক্রোশের মূলে কত বড় যে একটা ব্যথা পুঞ্জীভূত হয়ে রয়েছে আশু মল্লিকের বুকের মধ্যে, আজ কিরিটি সেটা উপলব্ধি করার সঙ্গে সঙ্গে এটাও বুঝতে পারছিল বাপ আর ছেলের মধ্যে আবার মিলন ঘটানো সহজসাধ্য হবে না। শিবতোষ মল্লিকের জন্য কিরিটির দুঃখ হয়। গাড়িটা অনেকটা দূরে বড় রাস্তার উপরে একটা গাছের নিচে পার্ক করা ছিল। ফিরে এসে গাড়িতে উঠে হীরা সিংকে বলল, চলো সর্দারজি। কোঠি তো সাব? হ্যাঁ। চলমান গাড়িতে বসে একটা সিগারে অগ্নিসংযোগ করে কিরিটি। নতুন করে আবার যেন নির্বাণিতোষের হত্যা রহস্যের ব্যাপারটা ভাববার চেষ্টা করে। নিঃসন্দেহে নির্বাণিতোষের নিষ্ঠুর হত্যার পিছনে একটা উদ্দেশ্য রয়েছে এবং সেটা বেশ জটিলই। সেই জটিলতারই একটা সূত্র ছিল আশু মল্লিককে ঘিরে জট পাকিয়ে। আশু মল্লিকের জটটা খুলবার জন্যই আজ সে আশু মল্লিকের সঙ্গে দেখা করতে এসেছিল। জটটা সবটা না খুললেও কিছুটা খুলেছে এবং যতটুকু খুলেছে তাতেই আপাতত কিরিটি অন্যদিকে দৃষ্টি ফেরাতে পারে। নির্বাণিতোষের সহপাঠীদের একবার যাচাই করে দেখা দরকার, বিশেষ করে তিনজনকে। শিখেন্দুকে আপাতত বাদ দিলে সঞ্জীব, নির্মল ও পরেশ। এদের মধ্যে একজন উৎসবের রাত্রে বেলতলার বাড়িতে আসেনি, সঞ্জীব। বাকি দুজন এসেছিল, পরেশ ও নির্মল। অবশ্যই সাথী বা স্মৃতি কেউই পরেশের কথা বলেনি, বলেছে সঞ্জীব ও নির্মলের কথাই। তারা নাকি নির্বাণীদের বাড়িতে নিয়মিত যাতায়াত করত। কিন্তু গোকুল চিনতে পেরেছে পরেশকে। কেমন করে চিনল? হয়তো আগে না গেলেও ইদানিং দু একবার পরেশ নির্বাণিতোষদের বাড়িতে গিয়েছে, নচেত গোকুল তাকে চিনবে কি করে? শিখেন্দুকে একবার গোকুল তিনতলায় যেতে দেখেছিল এবং তা যদি সত্যি হয় তাহলে শিখেন্দু দুবার ওপরে গিয়েছিল সে রাত্রে। অথচ শিখেন্দু অস্বীকার করেছে। সে বলেছে একবারই নাকি সে উপরে গিয়েছে। গোকুলের কথাটা কিরিটির মিথ্যা বলে মনে হয় না। তারও ধারণা শিখেন্দু দুবারই উপরে গিয়েছিল। কেন তবে অস্বীকার করছে শিখেন্দু প্রথমবার উপরে যাওয়ার কথাটা? গোকুলের জবানবন্দি সত্য হলে রাত 10টা কি তার 2-4 মিনিট আগে প্রথমবার শিখেন্দু ওপরে গিয়েছিল এবং গোকুল শিখেন্দুকে নেমে আসতে দেখেনি। আরও একটা ব্যাপার, শিখেন্দু উপরে যাবার মিনিট 15-20 পরে 9:40 সেই নীল শাড়ি পরা বউটি উপরে গিয়েছিল। গোকুল তার কোনো পরিচয় দিতে পারেনি, চিনতেও পারেনি তাকে মাথায় ঘোমটা থাকার দরুন, এবং গোকুল সেই নীল শাড়ি পরা মেয়েটিকে নেমে আসতে দেখেনি। কে সেই নীলবসনা নারী? দুজনেই, শিখেন্দু ও সেই নারী, আগে পিছে উপরে গিয়েছিল, অথচ তাদের কাউকেই গোকুল নিচে নেমে আসতে আবার দেখেনি।
সেই নীলবসনা নারীর কথা বাদ দিলে শিখেন্দু নেমে এসেছিলই, কারণ 11:15 নাগাদ সে প্যান্ডেলে উপস্থিত ছিল ও নির্বাণী তার মাথা ধরেছে বলায় তাকে উপরে চলে যেতে বলেছিল। শিখেন্দু তাহলে কখন নিচে নেমে এসেছিল এবং কোন পথে? কিরিটির মনের মধ্যে চিন্তার স্রোত অব্যাহত থাকে। 11:15 থেকে 11:15 কিছু আগেই মনে হচ্ছে নির্বাণী তোষকে হত্যা করা হয়েছে, খুব সম্ভবত 11টা থেকে 11:30টার মধ্যে। পোস্টমর্টেম রিপোর্টও সেই রকমই বলেছে। ওই সময়ের মধ্যেই নাকি নির্বাণী তোষের মৃত্যু হয়েছে বলে তাদের অনুমান। হত্যাকারীর পক্ষে উৎসবের রাত্রে বিশেষ করে সুবিধা দুটি ছিল, তা হচ্ছে প্রথমত সে রাত্রে বাড়িতে উৎসবের জন্য দ্বার ছিল অবারিত। কত লোক যে এসেছিল তার সঠিক বিবরণ কারো পক্ষেই দেওয়া সম্ভব নয়, এবং সকলকে চেনাও সকলের পক্ষে সম্ভব ছিল না। সেই ভিড়ের মধ্যে হত্যাকারী চেনা হোক বা অচেনা হোক, কারো মনেই কোনো সন্দেহ জাগবার হেতু ছিল না। অন্তত সেদিক দিয়ে হত্যাকারী খুবই নিশ্চিন্ত ছিল, কেউ তাকে সন্দেহ করবে না। অনায়াসেই সে কাজ হাসিল করে চোখের সামনে দিয়েই বের হয়ে যেতে পারবে, সে জানতো, আর তাই সে সম্ভবত গিয়েছে। দ্বিতীয়ত, উৎসবের রাত্রে হত্যা যেখানে সংঘটিত হয়েছে সেই 3 তলায় কেউ বড় একটা যায়নি, যাবার প্রয়োজনও ছিল না। সেদিক দিয়েও হত্যার স্থানটি নিরিবিলি এবং সবার চোখের আড়ালেই ছিল। কাজেই হত্যাকারীর পক্ষে নিঃশব্দে হত্যাকাণ্ড সংঘটিত করে চলে যাওয়া আদৌ কোনো কষ্টসাধ্য ব্যাপার ছিল না। খুব কৌশলে এবং নিশ্চিন্তে হত্যাকারী তার সব কাজ শেষ করেছে ঠিকই, কিন্তু তথাপি দুটি অসঙ্গতি যেন কিরিটির প্রথম থেকেই মনের মধ্যে তাকে কেবলই কোনো কিছুর ইঙ্গিত দিচ্ছে। প্রথমত, শিখেন্দুর জবানবন্দি থেকেই জানা যায়, চিৎকার শুনে গিয়ে ওপরে ওঠার পর সে নির্বাণী তোষের শয়নঘরের দরজা খোলা দেখতে পেয়েছিল। নিশ্চয়ই দরজাটা ওই সময় খোলা ছিল, নচেত সে ভিতরে প্রবেশ করতে পারত না। দ্বিতীয়ত, বাথরুমের দরজাটা ভিতর থেকে বন্ধ ছিল। একটা অবশ্যই এর মধ্যে কথা থাকতে পারে, প্রথমটা দ্বিতীয়টার পরিপূরক হতে পারে, কিন্তু তাও তো প্রমাণ সাপেক্ষ, এবং সে প্রমাণ একমাত্র দিতে পারে দীপিকা দেবী। অর্থাৎ সে ঘরে ঢোকার পর ঘরের দরজা বন্ধ ছিল কিনা। যদিও সেটাই স্বাভাবিক, কিন্তু দীপিকা তার পূর্ণ স্মৃতি হারিয়েছে নিদারুণ মানসিক আঘাতে। শিবদাসের ফ্যামিলি ফিজিশিয়ান ডক্টর চৌধুরীর অনুরোধে সাইকিয়াট্রিস্ট ডক্টর বর্মনকে আনা হয়েছিল। তিনি দীপিকাকে পরীক্ষা করে সেই অভিমতই নাকি প্রকাশ করেছেন। যদিও বলেছেন ডক্টর বর্মন, দীপিকার পূর্ণ স্মৃতি আবার ফিরে আসবে, তবে কবে কখন হবে সে সম্পর্কে কোনো ভবিষ্যৎবাণী তিনি করতে পারেননি, সেটা নাকি সম্ভবও নয়। ডক্টর বর্মনের কথা অবশ্যই ঠিক, কোনো নিদারুণ আকস্মিক মানসিক আঘাতের ফলেই দীপিকার ওই মনের মানসিক বিপর্যয় ঘটেছে। কিন্তু সেটা কি? তার স্বামীকে আকস্মিক মৃত আবিষ্কার করার জন্যই, না তার সঙ্গে আরও কিছু ছিল? কিরিটির অনুমান আরও কিছু ছিল, এবং সে ব্যাপারটা ওর স্বামীর আকস্মিক মৃত্যুর আঘাতের মতোই অনুরূপ আঘাত এনেছিল তার মনে, যার ফলে বেচারি আর তার মানসিক ভারসাম্য রক্ষা করতে পারেনি। অজ্ঞান হয়ে গিয়েছিল সে, ও স্মৃতিশক্তিও লোপ পেয়েছে তার। এবং কিরিটির আরও অনুমান, সবটাই বাথরুমের মধ্যে ঘটেছিল। ওই বাথরুমের মধ্যেই হত্যা রহস্যের মীমাংসার আসল সূত্রটি অন্ধকারে দৃষ্টির অগোচরে জট পাকিয়ে আছে, এবং সেই জট খুলতে হলে সর্বাগ্রে জানা প্রয়োজন কে কে সে রাত্রে 3 তলায় গিয়েছিল, কখন গিয়েছিল। শিখেন্দু, নির্বাণীর বোন স্মৃতি, আর সেই নীলবসনা নারী। পরের দিন সকালে সার্কুলার রোডে শিখেন্দুদের মেসে গিয়ে হাজির কিরিটি। সকাল 7টার মধ্যে গিয়েছিল কিরিটি, কারণ সে জানতো দেরি করে গেলে তাদের সঙ্গে দেখা হবে না, সবাই হাসপাতালে বের হয়ে যাবে। শিখেন্দু বরাবরই সকালে ওঠে, তার স্নান পর্যন্ত হয়ে গিয়েছিল। হাসপাতালে ডিউটিতে যেতে হবে বলে তখন সে জামা কাপড় পরছে। সঞ্জীব সদ্য সদ্য ঘুম ভেঙে একটা সিগারেট ধরিয়ে 1 পেয়ালা চা নিয়ে বসেছে। শিখেন্দু বাবু? কিরিটির ডাকে শিখেন্দু চোখ তুলে দরজার উপর দেখে বলল, কিরিটি বাবু, আসুন আসুন। সঞ্জীব, ইনি কিরিটি রায়। সঞ্জীবও কিরিটির দিকে তাকালো। নির্বাণী তোষের অন্যান্য ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে একটু পরিচিত হতে এলাম। বসুন, শিখেন্দু বললেন। আপনি সঞ্জীব বাবু? কিরিটির প্রশ্নে তার মুখের দিকে তাকিয়ে নিঃশব্দে সম্মতিসূচক ঘাড় হেলালো সঞ্জীব। আপনি তো বোধহয় সে রাত্রে বেলতলার বাড়িতে উৎসবে যাননি? না।
বন্ধুর বৌভাতে গেলেন না? আমাদের ক্লাবে সে রাত্রে থিয়েটার ছিল। আপনি অভিনয় করছিলেন? হ্যাঁ। শিখেন্দু বললে, ও খুব ভালো অভিনয় করে কিরিটিবাবু। তাই বুঝি? তা সে রাত্রে আপনাদের কি নাটক অভিনয় হলো? বন্যী শিখা, শিখেন্দু বললে। কল্যাণীর পার্ট করেছি, সঞ্জীব বললে। শিখেন্দু বললে, ও খুব চমৎকার ফিমেল রোল করে কিরিটিবাবু। কিরিটি মৃদু হেসে বললে, সে ওর গলার স্বর ও চেহারা থেকেই বোঝা যায়। আজকাল তো ফিমেল রোল সর্বত্র মেয়েরাই করে শুনেছি। আমাদের ক্লাবে এখনো কোনো ফিমেল নিয়ে আমরা অভিনয় করিনি। সঞ্জীবের কথা শেষ হবার আগেই 22-23 বছরের এক তরুণ ছোকরা এসে ঘরে ঢুকলো। রোগা পাতলা চেহারা, মাথায় বড় বড় চুল, মুখের গঠনটা যেন ঠিক মেয়েদের মতো। সঞ্জীব বাবু? কে? ও, তপন বাবু। আমার পুরো টাকাটা তো সে রাত্রের এখনো পেলাম না। কেন, হিমানিস দিয়ে যায়নি? না, বললেন আপনার সঙ্গে আগে কথা বলবেন তারপর। কিন্তু আপনার সঙ্গে আমার কথা ছিল সেই রাত্রেই টাকাটা মিটিয়ে দেবেন। ছেলেটির গলার স্বর অবিকল মেয়েদের মতো। সঞ্জীব বললে, কত বাকি আছে? 50। সঞ্জীব উঠে গিয়ে যাওয়ার পকেট থেকে পার্সটা বের করে 10 টাকার 5খানা নোট তপনকে দিয়ে বললে, এই নিন, এখন যান, আমরা একটু ব্যস্ত আছি। ধন্যবাদ, নমস্কার। তপন চলে গেল। শুধু চেহারা এবং কণ্ঠস্বরই নয়, চলার ভঙ্গিও তপনের ঠিক মেয়েদের মতো। কিরিটি নির্বাক দৃষ্টিতে চেয়েছিল তপনের গমন পথের দিকে। তপন ঘর থেকে বের হয়ে যাওয়ার পর কিরিটি সঞ্জীবের দিকে তাকিয়ে প্রশ্ন করলে, ভদ্রলোক কে? তপন শিকদার, যাত্রা দলে অভিনয় করে, মৃদু কণ্ঠে বললে সঞ্জীব। কোন যাত্রা দলে? নবীন অপেরায়। কিরিটি আবার শিখেন্দুর মুখের দিকে তাকালো। শিখেন্দু বাবু? পরেশ বাবু আর নির্মল বাবু কোন ঘরে থাকেন? পাশের ঘরেই, ডাকছি তাদের। শিখেন্দু গলা তুলে ডাকলো, নির্মল, পরেশ, একবার এ ঘরে আয়। দুজনেই যেন হাসপাতালে বেরোবার জন্য প্রস্তুত হচ্ছিল। শিখেন্দুর ডাক শুনে ওদের ঘরে ঢুকলো। কিরিটি বাবু, এর নাম পরেশ আর ও নির্মল, বলে ওদের দিকে তাকিয়ে কথা শেষ করলো শিখেন্দু। পরেশ, ইনি কিরিটি রায়। নির্মল কোনো কথা বলল না। পরেশ মৃদু কণ্ঠে বললে, না বললেও ওকে ঘরে ঢুকেই আমি চিনতে পেরেছিলাম শিখেন্দু। কাগজে ওর ছবি আমি দেখেছি। কিরিটি কথা বললে, আপনারা তো দুজনেই সে রাত্রে আপনাদের বন্ধুর বৌভাতে গিয়েছিলেন। হ্যাঁ, দুজনেই বললে। দুজনে আপনারা পাশে ঘরেতেই থাকেন? হ্যাঁ। সে রাত্রে দুজনে একসঙ্গে গিয়েছিলেন, একসঙ্গে ফিরেছিলেন কি? না, পরেশ বললে। আমি রাত 9টা নাগাদ গিয়েছিলাম, কারণ আমার এক পিসিমার বাড়িতে ভবানীপুরে যেতে হয়েছিল। সেখান থেকে যাই বেলতলায়। তারপর 10টার 2-4 মিনিট পরেই চলে এসেছি। নির্বাণী তখনও প্যান্ডেলে ছিল। কি করে বুঝলেন রাত তখন 10টা বা 10টা বেজে 2-4 মিনিট হবে? আপনার হাতে কি ঘড়ি ছিল? ঘড়ি দেখেছিলেন? সঞ্জীব বললে, ওর তো হাত ঘড়িটা কিছুদিন আগে হাসপাতালে খুলে রেখে টেবিলে কাজ করছিল, চুরি গেছে। তারপর তো তুই ঘড়ি কিনিসনি পরেশ? না, কিনিনি। কেমন যেন বোঝা গলায় কথাটা উচ্চারণ করলো পরেশ। তবে তবে সময়টা বুঝলেন কি করে? কিরিটি প্রশ্ন করল। মানে আন্দাজ ওই রকমই হবে ভেবেছিলাম। পরেশ বললে আবার পূর্বপদ নিস্তেজ গলাতেই। তারপর আপনি কোথায় যান? কিরিটির প্রশ্ন। কোথায় আর যাবো, এখানেই ফিরে আসি। আপনাদের এ ঘরে টেবিলের ওপরে তো দেখছি একটা ছোট ক্লক রয়েছে। কার ওটা? শিখেন্দুর। ফিরে এসে ঘড়িটা দেখেছিলেন? দেখেছি। রাত তখন কটা? 11:45, মানে 10টা বাজার 2-4 মিনিট পরেই যদি বের হয়ে থাকেন তো ফিরতে আপনার প্রায় 2 ঘন্টার মতো সময় লাগলো কেন? হেঁটে নিশ্চয়ই আসেননি? না, বাসে। বাসে? ওই সময় রাত্রে এই পথটুকু আসতে অত সময় লাগতে পারে না পরেশবাবু। পারে কি? না না, তবে রাস্তায় জ্যাম ছিল। জ্যাম? হ্যাঁ। তাহলে অবশ্যই দেরি হতে পারে কিছুটা, তাহলেও প্রায় 2 ঘন্টা। হঠাৎ পরেশ যেন একটু চটে ওঠে, বললে, আপনি কি আমার কথা বিশ্বাস করছেন না? কেন করব না? কিরিটি মৃদু হাসল। তবে
সত্যি বললে বিশ্বাসযোগ্য হলে নিশ্চয়ই আপনার সব কথাই বিশ্বাস করব পরেশবাবু। মানে মানে আপনি সত্যি বলছেন না? আমি মিথ্যা বলছি? মিথ্যা বলে আমার লাভ? লাভ যদি সত্যি কিছু থাকে সেটা তো আমার চাইতে আপনারই বেশি জানার কথা পরেশবাবু। কিরিটির গলার স্বর যেমন ঠান্ডা তেমনি শান্ত। আপনার তাহলে কি ধারণা নির্বাণীকে আমি হত্যা করেছি? পরেশবাবু, উত্তেজিত হবেন না। নির্বাণী তোষবাবু আপনাদের সকলেরই বন্ধু ছিলেন এবং আপনাদের 5 জনের মধ্যে একটু বেশি ঘনিষ্ঠতা ছিল। শুধু তাই নয়, দীপিকাও আপনাদের বান্ধবী। আপনারা সকলেই তাকে ভালোবাসেন। তার এত বড় দুর্দিনে আপনাদের প্রত্যেকেরই কি কর্তব্য নয় সেক্ষেত্রে নির্বাণী তোষের হত্যাকারীকে যাতে আমরা খুঁজে বের করতে পারি সে ব্যাপারে সাহায্য করা? কেন করব না, নিশ্চয়ই করব, পরেশ বললে। নির্মলবাবু আপনি? সহসা কিরিটি নির্মলের দিকে ফিরে প্রশ্ন করল। আপনি কি বলেন? নিশ্চয়ই তো, পরেশ ঠিকই বলেছে। আপনি কখন ফিরেছেন সে রাত্রে নির্মলবাবু? কখন সেখান থেকে বের হয়েছিলেন? কিরিটির প্রশ্নে সকলেরই চোখের দৃষ্টি একই সঙ্গে যেন নির্মলের মুখের উপর গিয়ে স্থির হলো। এবারও সঞ্জীবী বললে, ও ফিরেছে রাত তখন বোধহয় 12:15 হবে। বেলতলার বাড়ি থেকে আপনি বের হয়েছিলেন কখন সে রাত্রে নির্মলবাবু? কিরিটির প্রশ্ন। ও সেদিন বলছিল রাত 10টার পরেই নাকি বের হয়ে এসেছিল বেলতলার বাড়ি থেকে। আবার সঞ্জীব বললে, তার মানে আপনারও প্রায় 2 ঘন্টার কিছু বেশি সময়ই লেগেছিল ফিরতে সে রাত্রে, কিরিটি বলে। নির্মল কোনো জবাব দেয় না, চুপ করে থাকে। শিখেন্দুবাবু আপনি জানেন উনি কখন বের হয়ে এসেছিলেন বেলতলার বাড়ি থেকে? কিরিটি আবার প্রশ্ন করল। না, দেখিনি। আপনি তো 11:45 পর্যন্ত প্যান্ডেলেই ছিলেন শিখেন্দুবাবু, আপনি জানেন না? শিখেন্দু ম্লান গলায় জবাব দিল, লক্ষ্য করিনি কখন নির্মল বের হয়ে এসেছে। আমি যদি বলি শিখেন্দুবাবু, 10টা কিছু আগে থাকতেই। 10:30 পর্যন্ত আপনি প্যান্ডেলে ছিলেন না বলেই ব্যাপারটা জানতে পারেননি। না না, আমি তো তখন প্যান্ডেলেই ছিলাম। না, ছিলেন না। কিরিটির গলার স্বর রিজু ও কঠিন শোনালো। তবে কোথায় ছিলাম সেটা আপনিই ভালো জানেন, আমার পক্ষে সেটা তো জানা সম্ভব নয়। সবাই চুপ, সবাই যেন বিব্রত কেমন। সঞ্জীববাবু, কিরিটির ডাকে এবার সঞ্জীব ওর দিকে তাকালো। আপনি তো থিয়েটার করছিলেন? হ্যাঁ। কখন থিয়েটার শুরু হয়েছিল? একটু দেরি হয়েছিল, রাত 8:45। কখন শেষ হলো? রাত 11:15। তারপরেই আপনি বোধহয় চলে আসেন। হ্যাঁ। মাঝখানে মানে থিয়েটার চলাকালীন সময়ে আপনি কোথাও যাননি? না। আপনাদের ক্লাবের নাম কি? পাইকপাড়া স্পোর্টস ইউনিয়ন। কিরিটি অতঃপর কিছুক্ষণ চুপ করে রইল। পরে শান্ত গলায় বললে, শিখেন্দুবাবু, নির্মলবাবু, পরেশবাবু, সঞ্জীববাবু, আমার মনে হয় আপনাদের সকলেরই দুর্বলতা ছিল দীপিকার ওপরে। কি বলছেন আপনি? সঞ্জীব প্রতিবাদ জানায়। কথাটা যে মিথ্যা নয় আমার অনুমান হলেও সেটা আপনারা প্রত্যেকেই জানেন। আর এও আমি বলছি আপনাদের মধ্যে কেউ একজনও এও জানেন নির্বাণী তোষের হত্যাকারী কে। সঞ্জীব আবার প্রতিবাদ জানায়। আমরা জানি? হ্যাঁ। তার প্রমাণ কেউ আপনারা সত্যি কথা বলতে নারাজ এবং কতকটা ইচ্ছা করেই সত্যি কথা প্রকাশ করছেন না। রাত 10টা থেকে 11টা পর্যন্ত আপনারা কে কোথায় ছিলেন? আজ আমি উঠছি, আপনাদের আর ডিটেন করব না, কিন্তু আবার আমাদের দেখা হবে। নমস্কার। কিরিটি কথাগুলো বলে সহসা কতকটা যেন নাটকীয়ভাবেই চেয়ার থেকে উঠে হঠাৎ ঘর থেকে বেরিয়ে গেল। আর ওরা 4টি প্রাণী স্তব্ধ অনার হয়ে যেমন বসে বা দাঁড়িয়ে ছিল তেমনই রইল। হঠাৎ একসময় ঘরের অসহনীয় স্তব্ধতা ভঙ্গ করে পরেশই বলে উঠল, ফ্যান্টাস্টিক, রিডিকিউলাস। ভদ্রলোকের ওপরে আমার সত্যিই কিছুটা শ্রদ্ধা ছিল। এখন দেখছি মানুষটা একটা পুরোপুরি হাম্বাক। শেষ পর্যন্ত কিনা ধারণা হলো তার আমরাই মানে আমাদের মধ্যেই কেউ একজন সে রাত্রে নির্বাণীকে হত্যা করেছি, আর আমাদের মধ্যে কেউ একজন তাকে চেনে বা দেখেছে। ক্ষীণ গলায় শিখেন্দু বললে, কিন্তু
এটা তো ঠিক, কেউ আমরা সত্যি স্টেটমেন্ট দিইনি। মানে আমরা মিথ্যা বলেছি? পরেশ রাগত কণ্ঠে শুধালো। তোমরা বলেছ কিনা তোমরাই জানো, তবে আমি বলেছি। কি? 10টার আগে একবার আমি ওপরে গিয়েছিলাম। ওপরে মানে? পরেশ শুধালো। 3তলায় নির্বাণীর ঘরে। সে কি, কেন? নির্বাণী বরাবর স্পেশাল ব্র্যান্ড স্টেট এক্সপ্রেস 555 খেত, তোরা তো জানিস। ওর সিগারেট ফুরিয়ে গিয়েছিল, অথচ সঞ্জীব তখনও যায়নি। তাই নির্বাণী আমাকে বলেছিল 3তলায় গিয়ে তার ঘর থেকে 2-4টে সিগারেট নিয়ে আসতে। নির্বাণী প্যান্ডেল ছেড়ে যেতে চায়নি। তারপর হঠাৎ কিরিটির কণ্ঠস্বরে চমকে সকলে ফিরে তাকালো দরজার দিকে। কিরিটি চলে যায়নি ঘর থেকে, বের হয়ে দরজার আড়ালেই চুপটি করে দাঁড়িয়েছিল। কারণ সে অনুমান করেছিল তার ওই কথাগুলো বলে ঘর ছেড়ে চলে যাওয়ার পর 4 বন্ধু ব্যাপারটা নিয়ে কোনো না কোনো মন্তব্য হয়তো করবেই, এবং তার অনুমানটা যে মিথ্যা নয় সেটা একটু পরেই প্রমাণিত হওয়ায় সে কান খাড়া করে ওদের কথা শুনছিল। শিখেন্দুর শেষ কথার সঙ্গে সঙ্গেই সে সাড়া দিয়ে ঘরে এসে ঢুকলো। কিরিটির অভাবিত অতর্কিত আবির্ভাবে 4 জনেই যেন বিমূঢ় হয়ে গিয়েছিল কয়েকটা মুহূর্তের জন্য। পরেশই বলে, কিরিটিবাবু আপনি তাহলে যাননি? না পরেশবাবু, হামবাগ হলে অবশ্যই চলেই যেতাম, কিন্তু শিখেন্দুবাবু আপনি থামলেন কেন? একটু আগে যা বলছিলেন শেষ করুন, তারপর কখন কোন পথে আপনি আবার নিচের প্যান্ডেলে ফিরে আসেন সে রাত্রে। প্লিজ বলুন, চুপ করে থাকবেন না। শিখেন্দু যেন কেমন বোবা দৃষ্টিতে তাকিয়ে থাকে কিরিটির মুখের দিকে। বলুন। সিঁড়ি দিয়ে নেমে এসেছিলাম। আস্তে আস্তে থেমে থেমে কথাগুলো বললে শিখেন্দু। কতক্ষণ পরে? মিনিট 10-12 পরেই। তবে গোকুল আপনাকে নেমে আসবার সময় দেখতে পেল না কেন? বলতে পারবো না। কখন গিয়েছিলেন ওপরে? রাত 10টা বোধহয় তখন। তাহলে নিশ্চয়ই আপনার সঙ্গে সেই নীলবসনা রহস্যময়ী নারীর দেখা হয়েছিল। নীলবসনা রহস্যময়ী নারী? সে আবার কে? পরেশ হঠাৎ প্রশ্ন করল। নির্বাণী তোষবাবুর হত্যাকারী। কি বলছেন আপনি কিরিটিবাবু? নির্মল বলল। তাহলে কোনো মহিলাই খুনি? আপাত দৃষ্টিতে তাই বলতে পারেন। কি শিখেন্দুবাবু, কোনো স্ত্রীলোককে দেখেননি 3তলায়? সে তো আপনার পরে পরেই ওপরে গিয়েছিল, দেখেননি? না না তো, বলে শিখেন্দু সকলের মুখের দিকে পর্যায়ক্রমে তাকালো। না, সত্যি বলছি মিস্টার রায়, সে সময় 3তলায় কাউকে আমি দেখিনি। তবে কেন আপনি ওপরে আরো একবার গিয়েছিলেন? আমার বারবার জিজ্ঞাসা করা সত্ত্বেও স্বীকার করেননি কেন? ভয়। ভয়? কিসের ভয়? যদি আপনাকে সন্দেহ করি তাই? হ্যাঁ। কিরিটি কিছুক্ষণ অতঃপর তাকিয়ে রইল শিখেন্দুর মুখের দিকে। তারপর বলল, চলুন, আপনি তো বেরোবেন, হাসপাতালে যাবেন। হ্যাঁ চলুন, আপনাকে আমি হাসপাতালে নামিয়ে দিয়ে যাব। শিখেন্দু আর প্রতিবাদ জানাতে পারল না। কিরিটির সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে গেল। গাড়িতে বসে যেতে যেতে কিরিটি শিখেন্দুকে কতগুলো কথা বলল। শিখেন্দু শুনে গেল। হাসপাতালে গেটের সামনে নামিয়ে দেওয়ার সময় কিরিটি বললে, সংবাদগুলো আমার চাই, যত তাড়াতাড়ি পারেন দেবেন। সোজা আমার বাড়িতে চলে আসবেন। শিখেন্দু তখন অনেকটা আবার স্বাভাবিক বোধ করছে নিজেকে। বললে, যাব। কিরিটির গাড়ি চলে গেল। ফেরার পথে কিরিটি ভবানীপুর থানায় নেমে বীরেন মুখার্জির সঙ্গে কিছুক্ষণ কথা বলল। বাড়িতে এসে যখন পৌঁছালো বেলা তখন 10:30। ওকে ঘরে ঢুকতে দেখে কৃষ্ণা শুধালো, কি ব্যাপার, সকালবেলাতেই কিছু না খেয়েই কোথায় বের হয়েছিলে? সার্কুলার রোডে শিখেন্দুদের মেসে। কিন্তু খাবে তো এখন? না, এক কাপ কফি নিয়ে এসো। কৃষ্ণা ঘর থেকে বের হয়ে যেতেই কিরিটি সোফা কাম বেডটার উপর টান টান হয়ে শুয়ে পড়ল। দীপিকার কথাই মনের মধ্যে আনাগোনা করছিল কিরিটির। এই সময় কিন্তু দীপিকার কাছে গিয়ে কোনো লাভই নেই। অতীতের সমস্ত স্মৃতি বর্তমানে তার মন থেকে মুছে গিয়েছে। ডক্টর বর্মন যেমন বলেছেন দীপিকার পূর্ণ স্মৃতি আবার ফিরে আসবে, কিন্তু কবে কেমন করে আসবে তা তিনি বলতে পারবেন না। তার উপর নির্ভর করে বসে থাকলে কিরিটি চলবে না। তাই সে মনে মনে গাড়িতে আস্তে আস্তেই সংকল্প করেছিল, দীপিকার পূর্ব স্মৃতি ফিরে আসে কিনা সে সম্পর্কে সে একবার চেষ্টা করে দেখবে। কারণ কিরিটির মন কেন যেন
প্রথম থেকেই বলছে দীপিকা হয় হত্যাকারীকে দেখেছিল বা সে বাথরুমে এমন কিছু দেখেছিল যেটা তার মানসিক ভারসাম্য হারাবার কারণ হয়েছিল। হত্যাকারী কি তখনও বাথরুমের মধ্যেই ছিল? তাই যদি হয় তো ময়নাতদন্তের রিপোর্টে যেমন নির্বাণিতোষের মৃত্যুর সময় বলেছে সেটা ঠিক নয়। হয়তো দীপিকা ঘরে ঢোকার পরেই হত্যাকারী নির্বাণিতোষকে হত্যা করেছে। কিন্তু তাহলে একটা প্রশ্ন থেকে যায়, হত্যাকারী বাথরুমের ম্যাথরদের যাতায়াতের দরজাটা খুলে পালালো না কেন? আর তা যদি না পালিয়ে থাকে তো কোন রাস্তা দিয়ে সে পালালো? সিঁড়িপথ দিয়ে নিশ্চয়ই নয়। কৃষ্ণা এসে ঘরে ঢুকলো, হাতে কফির কাপ। কফির কাপটা কিরিটির হাতে তুলে দিয়ে সামনে সোফাটার উপর বসতে বসতে কৃষ্ণা বলল, দেখো, আমার একটা কথা কাল রাত্রে শুয়ে শুয়ে মনে হচ্ছিল। কি কথা? কিরিটি স্ত্রীর মুখের দিকে তাকালো। হত্যাকারীকে দীপিকা বোধহয় দেখতে পেয়েছিল। শুধু তাই নয়, চিনতেও পেরেছিল ওকে। তার মানে তুমি বলতে চাও কৃষ্ণা, হত্যাকারী দীপিকার কোনো পরিচিত জন? মনে হয় তাই। হওয়াটা অসম্ভব নয়, তবে পোস্টমর্টেমের রিপোর্ট যদি সত্যি বলে ধরে নিই তাহলে হত্যাকারীর তখন সেখানে উপস্থিত থাকাটা কোনো যুক্তিবিচারেই গ্রহণযোগ্য নয়। কেন? কারণ দীপিকা ওপরে গিয়েছিল 11:15 নাগাদ। তারপর ব্যাপারটা আবিষ্কৃত হয় এবং পোস্টমর্টেম রিপোর্ট বলছে 11:15 থেকে 12:15, ওই 1 ঘন্টা সময়ের মধ্যেই কোনো এক সময় নির্বাণিতোষকে হত্যা করা হয়েছে। খুব সম্ভবত 11টা থেকে 11:30টার মধ্যে। তাই যদি হয় তবে হত্যার পর 0.5 ঘন্টা 15-20 মিনিট হত্যাকারী বাথরুমে থাকবে কেন? কাজ শেষ হবার পর তো তার চলে যাওয়াটাই স্বাভাবিক। তা স্বাভাবিক, তবে এমনও তো হতে পারে। কি? কোন পথে পালাবে, কোন পথে পালালে সে কারোর নজরে পড়বে না সেটা ভাবতে তার কিছু সময় গেছে। তারপর পালালো কোন পথে? বাথরুমের মেথডের যাবার দরজা তো বন্ধ ছিল, আর সিঁড়ি দিয়ে পালালে সবার চোখে পড়ে যেত তখন। পাশের ঘরের সংলগ্ন বাথরুম নেই? কিরিটি যেন কৃষ্ণার কথায় চমকে উঠে বলল, ঠিক বলেছ, সে ঘরটা তো দেখিনি। বলেই সঙ্গে সঙ্গে উঠে পড়ে কিরিটি শিবতোষের বাড়িতে ফোন করলো। শিবতোষ বাড়িতে ছিলেন না। ফোন ধরল তার ছোট মেয়ে সাথী। হ্যালো, কে? আমি কিরিটি রায়, আপনি কে? সাথী। সাথী দেবী, আমাকে একটা সংবাদ দিতে পারেন? কি বলুন। আপনার দাদা 3 তলায় যে পাশাপাশি দুটো ঘর ব্যবহার করতেন তার দুটো ঘরেই কি সংলগ্ন বাথরুম আছে? আছে, উপরে সব ঘরেই সংলগ্ন বাথরুম আছে, একটা ঘর বাদে। সে বাথরুমেও নিশ্চয়ই মেথরদের যাতায়াতের ব্যবস্থা আছে। পেছনের দিকে একটা সরু ফালি বারান্দা আছে, সেই বারান্দা দিয়েই প্রত্যেকে বাথরুমে ঢোকে। মেথরের সিঁড়িটা লোহার ঘোরানো। ওপরে গিয়ে চট করে একবার দেখে আসবেন সেই পাশের ঘরের বাথরুমের দরজাটা খোলা না বন্ধ। ধরুন, দেখে এসে বলছি। মিনিট 10 বাদেই সাথী এসে বলল, দরজাটা বন্ধ আছে। আর একটা কথা, সে রাত্রের পর কেউ কি 3 তলায় গিয়েছে? না, কেউ যায় না আর ওপরে। মেথররাও না? না। কেন? বাবা বারণ করে দিয়েছেন, ওপরের সব ঘরেই এখন তালা দেওয়া। বৌদি কেমন আছেন? সেই রকম। কিছুই মনে করতে পারছেন না? না। ধন্যবাদ। কিরিটি ফোনটা রেখে দিল। উফ কৃষ্ণা, তোমার জন্যই রহস্যের রীতিমতো শক্ত জট খুলে গেল। কেবল সেদিন থেকে অন্ধকারে হাতড়ে মরছিলাম, অথচ একবারও দ্বিতীয় ঘটনার কথা মনে হয়নি। আশ্চর্য, এত বড় একটা ভুল হলো কেন আমার? মাথার বস্তুগুলো বোধহয় সব ফসিল হয়ে গিয়েছে আমার কৃষ্ণা। আই জাস্ট রিটার্ন নাও। কিরিটি ছুটি এবারে। না, কিছুই হয়নি, সব ঠিক আছে। তবে কথাটা মনে পড়লো না কেন? বুড়ো হয়ে গিয়েছি কৃষ্ণা, বুড়ো হয়ে গিয়েছি। সকলকে প্রণাম জানিয়ে এবারে ছুটি নেব। হয়তো পরে মনে পড়তো। কৃষ্ণা মৃদু হেসে বলে, স্বামীকে স্তোপ দিচ্ছ? না গো না, কিরিটি রায় তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কিরিটি রায়ই থাকবে। কিন্তু কফিটা যে ঠান্ডা হয়ে গেল। যাক, চটটাও খুলেছে, আর সেই সঙ্গে এখন যেন অন্ধকারে একটু একটু আলো ফুটে উঠছে। ওই দিনই বিকেলের দিকে
খোলা জানালা পথে মৃদু মৃদু প্রথম বসন্তের হাওয়া আসছে। কৃষ্ণা আর কিরিটি তাদের বসবার ঘরে বসে গল্প করছিল। জংলি এসে ঘরে ঢুকল। বাবুদি। কি রে? একজন ভদ্রমহিলা আর একজন ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। কোথা থেকে এসেছে? নাম কি? বললেন বলতে শিবতোষ বাবুর মেয়ে। যা এই ঘরে নিয়ে আয়। একটু পরে ঢুকলো সাতটি ও দামি সিল্কের স্যুট পরিহিত সুদর্শন এক ভদ্রলোক। বয়স 28-29 হবে। আসুন। নমস্কার, আমার নাম পরেশ ভৌমিক। সাথী আমার স্ত্রী। কলকাতা হাইকোর্টে আমি প্র্যাকটিস করি, বার অ্যাট ল। আপনিই তো মিস্টার রায়? হ্যাঁ, বসুন। নমস্কার। ওরা দুজনে বসলেন। তারপর পরেশ ভৌমিক বললেন, দেখুন মিস্টার রায়, আপনি হয়তো আমাদের দুজনের এভাবে আসায় একটু অবাকই হয়েছেন। ভাবছেন কেন এলাম। না না, তা কেন। এসেছি এই জন্য যে আমার স্ত্রী সাথী সেদিন আপনার কাছে যে স্টেটমেন্ট দিয়েছিল তার মধ্যে একটা মিথ্যা ছিল। শুনে আমি ওকে নিয়ে এলাম মিথ্যাটা সংশোধন করে নেবার জন্য। মিথ্যা স্টেটমেন্ট? কিরিটি তাকালো পরেশ ভৌমিকের মুখের দিকে। হ্যাঁ, সাথী যে বলেছিল ওদের বইমাত্রেও ভাই ওই দিন উৎসবের রাত্রে। কিরিটি বাধা দিয়ে বললে, হ্যাঁ, উনি বলেছিলেন ওদের বইমাত্রেও ভাই আশু মল্লিককে কখনো উনি বেলতলার বাড়িতে আসতে দেখেননি। উনি যে সত্য গোপন করেছিলেন সেটা আমি বুঝতে পেরেছি পরে। পেরেছেন বুঝতে? হ্যাঁ, আগের কথা বলতে পারি না, তবে উৎসবের রাত্রে যে আশু মল্লিক এসেছিলেন সে বিষয়ে আমি নিঃসন্দেহ। আর এও বুঝেছিলাম অন্য কোনোদিন না দেখলেও সে রাত্রে উনি বুঝতে পেরেছিলেন ওই অচেনা আগন্তুকই ওর বইমাত্র ভাই। আপনার যদি আপত্তি না থাকে সাথী দেবী, এবারে বলুন সে রাত্রে কখন কোথায় দেখেছিলেন তাকে, আর চিনতেই বা পারলেন কি করে তাকে যে তিনি আপনাদের বইমাত্রেও ভাই। বলো সাথী, আমাকে যা বলেছ তা আমাকে বলো। ব্যাপারটা একটা জঘন্য মার্ডার কেস। প্রত্যেক সমাজ সচেতন ব্যক্তিরই কর্তব্য দেশের আইন কানুনকে সাহায্য করা নিজ নিজ সাধ্যমতো। ইট ইজ ইউর ডিউটি, স্পিক আউট। সাথী তখন যা বললে, রাত 10:30 নাগাদ সে একবার ওপরে গিয়েছিল। 2-4-5 মিনিট হয়তো আগেই দীপিকার চশমাটা আনতে ওপরের ঘর থেকে। বউ সাজবার পর দীপিকার চশমাটা পরতে ভুলে গিয়েছিল। পরে তাকে ঘরে এনে বসিয়ে দেওয়ার ঘন্টা তিনেক পরে কষ্ট হতে থাকায় শেষ পর্যন্ত সাথীকে বলে ওপরে গিয়ে চশমাটা নিয়ে আসার জন্য। সেই চশমাটা আনতেই সাথী ওপরে গিয়েছিল। ঘরের দরজা খোলা এবং ঘরে আলো জ্বলতে দেখে সাথী একটু অবাকই হয়। হঠাৎ ওর কানে আসে ঘরের মধ্যে তার দাদা যেন কার সঙ্গে কথা বলছে। দাদার কথা নিশ্চয়ই শুনেছিলেন আপনি? কিরিটির প্রশ্ন। হ্যাঁ, দাদা যেন কাকে বলছিল নিশ্চয়ই দেব। দাদা, তোমার আশীর্বাদ দীপাকে আমি নিজেই পরিয়ে দেব। কিন্তু তুমিও তো নিজের হাতে তাকে দিতে পারো। সে সব জানে, তাকে ডেকে আনবো নিচে থেকে? তারপর জবাব এলো ভারী গম্ভীর গলায়, না না, তার কোনো দরকার নেই ভাই। তুমি তাকে দিও আমার নাম করে। এ বাড়িতে কোনোদিনই আমি আসতাম না, আসবো নাই ভেবেছিলাম, কিন্তু তোমার চিঠি পেয়ে আসতেই হলো। এবারে আমি যাব। বড়দা বললেন শুনতে পেলাম। দাদা। বলো। বড়দার গলা। বাবাকে তুমি ত্যাগ করেছো বড় মার ওপরে অন্যায় করেছিলেন বলে, সে ব্যাপারে আমি কিছুই বলতে চাই না, কিন্তু আমরা ভাই বোনেরা তো কোনো অপরাধ করিনি তোমার কাছে, আমাদের কেন ত্যাগ করলে? বড়দার গলা শোনা গেল আবার, তোমাদের তো আমি ত্যাগ করিনি ভাই। ত্যাগ করলে কি আসতাম আজ তোমার চিঠি পেয়ে? কিন্তু আর নয় ভাই, এবারে আমি যাব। সাথী বললে। তখনই দরজার পাশ থেকে উঁকি দিয়ে বড়দাকে আমি দেখি। দাদা বড়দাকে প্রণাম করলো। বড়দা দাদার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। তারপর বড়দা বললেন দাদাকে, আসার কথা যেন কেউ না জানতে পারে নির্বাণী। কেউ জানবে না দাদা। না, বোনেদেরও বলো না। না, বলবো না। তুমি আসবে ফোনে যেদিন হাসপাতালে বলার পরই এই ঘরের বাথরুমের দরজাটা খুলে রেখে দিয়েছিলাম আজ সন্ধেবেলাতেই। চলো, ওই পথ দিয়েই তোমাকে বের করে দেব। সাথী তার কথা শেষ করে একটু থামল। তারপর আবার বললে, আর একটা কথাও আপনার জানা দরকার কিরিটিবাবু। বলুন।
বর্দা বৌদিকে দেওয়ার জন্য দাদার হাতে যে প্রেজেন্টেশনটা দিয়ে গিয়েছিলেন, একটা সোনার হার, সেটা আমার কাছেই আছে। আপনার কাছে? হ্যাঁ, দাদা বর্দাকে নিয়ে বের হয়ে যাওয়ার পর ঘরে ঢুকে আমি একটা ভেলভেটের কেস বিছানার উপর পড়ে থাকতে দেখে সেটা তুলে নিই। তারপর নিচে নিয়ে এসেছিলাম বৌদির গলায় পরিয়ে দেবো বলে, কিন্তু লোকজনের আসা যাওয়ার জন্য সুযোগ পাইনি। সেটা আমার কাছেই আছে। কথাগুলো বলে সাথী কেমন যেন ইতস্তত করতে থাকে। মনে হয় কিরিটি সাথীর যেন আরও কিছু বলার আছে, কিন্তু বলতে পারছে না। আর কিছু বলবেন সাথী দেবী? কিরিটিবাবু বলুন। দাদাকে বর্দা খুন করতে পারে বলে আপনার বিশ্বাস হয়? না, আপনার দাদাকে আশুবাবু খুন করেননি। আপনি আমাকে বাঁচালেন কিরিটিবাবু। আমার স্বামীর ধারণা বিষয়ের লোভে বর্দাই দাদাকে... না পরেশবাবু, নির্বাণীবাবুর হত্যাকারী আশু মল্লিক নন। আপনি বুঝতে পেরেছেন কে হত্যাকারী? পরেশ ভৌমিক জিজ্ঞাসা করলেন। পেরেছিলাম গতকালই, এখন নিঃসন্দেহ হলাম। কে কে হত্যাকারী? ক্ষমা করবেন মিস্টার ভৌমিক, সবটাই আমার অনুমান। এখনো অনুমানের উপর নির্ভর করে তো একজনের হাতে হাত করা পড়ানো যায় না। প্রমাণের দরকার। কাজেই যতক্ষণ না সেই প্রমাণ আমার হাতে আসছে কিছুই বলতে পারবো না। অতঃপর সাথী ও পরেশ ভৌমিক বিদায় নিল। একটু পরে কৃষ্ণা ঘরে ঢুকে দেখল কিরিটি ঘরের মধ্যে পাইচারি করছে। ওরা কি বলতে এসেছিল গো? কৃষ্ণা শুধালো। ওরা যা বলে গেল, মানে সাথী দেবী, অর্থ হচ্ছে হতভাগ্য নির্বাণিত নিজেই তার হত্যাকারীর আসবার পথটা খুলে রেখেছিল। সে কি? হ্যাঁ, সত্যিই ভাগ্যের নির্মম পরিহাস। জানো, সে রাত্রে আশু মল্লিক তার ভাতৃবধূকে আশীর্বাদ করতে এসেছিল। আশু মল্লিক সত্যি সত্যি এসেছিল তাহলে? হ্যাঁ, কিন্তু কি দুর্ভাগ্যই বলতে হবে। বাপ ও ছেলের মধ্যে পুনর্মিলনের যে ক্ষীণ সম্ভাবনাটুকু ছিল নির্বাণিতোষের মৃত্যুতে, তাও আর রইল না। বাপ ও ছেলের মধ্যে যে সেতুটা গড়ে উঠেছিল সেটা বোধহয় চিরদিনের মতোই ভেঙে গেল। তোমার মুখ দেখে মনে হচ্ছে যেন আরো কিছু সংবাদ আছে। হ্যাঁ কৃষ্ণা, হত্যাকারী আর অস্পষ্ট নেই। সে স্পষ্ট হয়ে উঠেছে আমার সামনে এতক্ষণে। সন্দেহটা আমার গোড়া থেকেই হয়েছিল, কিন্তু ওই নীলবসনা নারী, সেই সব যেন কেমন গোলমাল করে দিচ্ছিল। নীলবসনা নারী কে ছিল বুঝতে পেরেছ? অনুমান করতে পেরেছি বই কি, এবং তার আইডেন্টিফিকেশনের সব ব্যবস্থা করেছি। অহল্যার ঘুম ভাঙানোর জন্য কিন্তু এখন মনে হচ্ছে... কি গো? অহল্যার ঘুম ভাঙা মানেই তো নিদারুণ আর একটা আঘাত তার বুক পেতে নিতে হবে। তোমার কি মনে হয় হত্যাকারীকে সে চিনতে পেরেছিল? সম্ভবত নয়, কারণ হত্যাকারী সে সময় তার ধারে কাছেও ছিল না। তবে ওইভাবে আকস্মিক স্বামীর রক্তাক্ত ছোড়াবিদ্ধ মৃতদেহটাই তাকে এমন আঘাত হেনেছিল যে সেটা সে সহ্য করতে পারেনি। জ্ঞান হারিয়ে পড়ে যায় ও মনের ভারসাম্য হারায়। ওই সময় ঘরের কোণে টেলিফোনটা বেজে উঠল। কিরিটি এগিয়ে গিয়ে ফোনের রিসিভারটা তুলে নিল। হ্যালো হ্যালো, কিরিটি রায়। আমি শিখেন্দু বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন, সংবাদ পেয়েছেন? হ্যাঁ। নবীন অপেরাতেই দেখা পেলেন? না, সেখান থেকে তার ঠিকানা জোগাড় করে কুমোরটুলিতে তার বাসায় গিয়ে দেখা করি। পাইকপাড়া স্পোর্টস ইউনিয়ন ক্লাবের একসময় মেম্বার ছিল তপন সিকদার। সে সময় ওদের ক্লাবে বরাবরই রোল করেছে। তারপর বছর 2 হলো তপন নবীন অপেরায় জয়েন করেছে। আপনি সে রাত্রির কথা বলুন। সে রাত্রে সঞ্জীব তাদের ক্লাবের বন্নিশিকা বইতে আদৌ নামেনি। তাই নাকি? হ্যাঁ, অথচ প্লেয়ের দিন স্থির হয়ে গিয়েছে। তাই তখন সে তপন সিকদারকে গিয়ে ধরে রোলটা করে দেওয়ার জন্য। তারপর তপন 125 ডিমান্ড করে। শেষটায় 100-তে রাজি হওয়ায় সঞ্জীব তাকে 50 টাকা অ্যাডভান্স করে দেয়। কথা ছিল বাকি টাকা সে প্লে শেষ হবার পর পাবে। ওদের ক্লাবের সেক্রেটারি সে কথা জানতো না। তিনি ভেবেছিলেন তপন সিকদার ক্লাবের একসময় মেম্বার ছিল, বিনি পয়সাতেই একটা রাত্রি প্লে করে দিচ্ছে। তাই প্লের পর টাকা চাওয়ায় সেক্রেটারি তাকে টাকা দেয়নি। বলেছিল সঞ্জীবের সঙ্গে কথা হলে টাকা দেবে। ঠিক আছে, বাকি যা বলেছিলাম তার ব্যবস্থা করেছেন?
নীল শাড়ি জোগাড় হয়েছে? সে হয়ে যাবে। তাহলে মনে থাকে যেন কাল রাত 10টায় যেমন যেমন বলেছি তপনবাবুকে নীল শাড়ি পরিয়ে নিয়ে আসবেন শিবতোষবাবুর বেলতলার বাড়িতে। বেশ, শুধু আপনি একা নয় কিন্তু। তবে সঞ্জীববাবু, নির্মলবাবু ও পরেশবাবুকে সঙ্গে আনবেন। তাদের কি বলবো? বলবেন আমি আসতে বলেছি কাল রাত 10টায় নির্বাণীবাবুদের বেলতলার বাড়িতে। আরও একটা কথা, সদর দিয়ে কিন্তু বাড়ির মধ্যে প্রবেশ করবেন না। তবে কোথা দিয়ে ঢুকবো? বাড়ির পেছনে যে গোপন লোহার সিঁড়িটা আছে সেই সিঁড়ি দিয়ে সোজা আপনারা নির্বাণীবাবু শোবার ঘরে গিয়ে ঢুকবেন 3তলায়। বাথরুমের দরজা খোলা থাকবে। বারান্দার ভেতর দিয়ে ঢুকবেন। শিখেন্দু কোনো সাড়া দেয় না। শিখেন্দুবাবু, বুঝতে পেরেছেন প্ল্যানটা আমার? পেরেছি, কিন্তু এসব কেন করছেন তা তো বললেন না। আমার স্থির বিশ্বাস। কি? যে আয়োজন আমরা করেছি তাতে করে অহল্যার ঘুমও ভাঙবে, হত্যাকারীর মুখোশটাও তার মুখ থেকে খুলে যাবে। আপনি সত্যিই তাই মনে করেন কিরিটিবাবু? এখন আর কথা নয় শিখেন্দুবাবু, আমার কিন্তু কাজ এখনো বাকি আছে, সেগুলো আমায় শেষ করতে হবে। কাল দেখা হবে রাত 10টায়। পরের দিন রাত্রে 10টা বাজতে তখনও কিছু সময় বাকি আছে। বেলতলায় শিবতোষের বাড়িতে 3তলার সেই ঘর। আসবাবপত্র যেমন যেখানে ছিল তেমনি আছে, কেবল সে রাত্রের মতো ফুলের সমারোহ নেই। ঘরের মধ্যে যেন একটা করুণ স্তব্ধতা বিরাজ করছে। ঘরের মধ্যস্থলে একটা চেয়ারের উপরে দীপিকা উপবিষ্ট, এবং সে রাত্রে ঘরে ছিল উজ্জ্বল আলো। আজ একটি মাত্র আলো ঘরের কোণে জ্বলছে। দীপিকার পূর্ব স্মৃতি এখনো ফিরে আসেনি। সে এখনো নির্জীব। নিজের থেকে কোনো কথা বলে না, হাসে না, কাঁদে না, এমনকি ক্ষুধা পেলে খাওয়ার কথাও বলতে পারে না। ডক্টর বর্মন শিবতোষকে পরামর্শ দিয়েছিলেন দীপিকাকে কোনো নার্সিং হোমে ভর্তি করে দেওয়ার জন্য। শিবতোষও অসম্মত ছিলেন না, কিন্তু কিরিটি তাকে বলেছিল কটা দিন অপেক্ষা করুন, তারপর ডক্টর বর্মন যেমন বলেছেন তাই করা যাবে। তাছাড়া দীপিকাও সর্বক্ষণ শান্ত চুপচাপই রয়েছে। বরং কিছুদিনের জন্য কিরিটির পরামর্শে দীপিকার দেখাশোনার জন্য 2জন নার্স রাখা হয়েছিল রাত্রি ও দিনের জন্য। আর সাথীকেও যেতে দেয়নি কিরিটি। স্মৃতি দিল্লিতে থাকে, সে তার স্বামীর সঙ্গে দিল্লি চলে গিয়েছে। পরেশ ভৌমিক নিজেও বলেছেন কিরিটিবাবু যতদিন বলবেন তুমি বরং তোমার বৌদির সঙ্গে এই বাড়িতেই থাকো। ঘরের মধ্যে চেয়ারে উপবিষ্ট দীপিকার পাশেই দাঁড়িয়েছিল রাত্রির নার্স ও সাথী। কিরিটি ঘরের মধ্যে পায়চারি করছিল আর ঘন ঘন নিজের হাত ঘড়ির দিকে তাকাচ্ছিল। বাথরুমের মধ্যে আলো জ্বলছে। এখনের যাতায়াতের দরজাটা বাথরুমের মধ্যে খোলাই রাখা হয়েছে কিরিটির নির্দেশ মতো। বাথরুমের মধ্যে মৃদু পদশব্দ শোনা গেল। কিরিটি বাথরুমের দরজার দিকে তাকালো। শিখেন্দু এসে ঘরে প্রবেশ করল। আসুন শিখেন্দুবাবু। পরেশবাবু, নির্মলবাবু, সঞ্জীববাবু তারা আসেননি? কিরিটি প্রশ্ন করল। বলে দিয়েছি, সবাই তো বলেছে আসবে ঠিক 10টাতেই। শিখেন্দু মৃদু গলায় জবাব দিল। ঘরের কোণে রক্ষিত স্ট্যান্ডের একটিমাত্র আলোর জন্য অত বড় ঘরটা যেন ঠিক ভালোভাবে আলোকিত হয়ে উঠতে পারেনি। দীপিকা যেখানে বসেছিল তারই অল্প দূরে 4টি চেয়ার রাখা ছিল। কিরিটি শিখেন্দুকে বলল, ওই যে শিখেন্দুবাবু, চেয়ার রয়েছে, বসুন। শিখেন্দু একবার কিরিটির মুখের দিকে তাকালো, তারপর নিঃশব্দে এগিয়ে গিয়ে ডান দিককার শেষ চেয়ারটায় বসল। বাথরুমের আলোটা কিন্তু উজ্জ্বল। শিখেন্দু আসবার মিনিট 5 মধ্যেই পরেশ আর নির্মল এসে ঘরে ঢুকলো। তারা ঘরে ঢুকেই যেন থমকে দাঁড়ালো। দুজনেই চারিদিকে তাকালো। বসুন পরেশবাবু, নির্মলবাবু, শিখেন্দুবাবুর পাশেই বসুন। সঞ্জীববাবু কই? তিনি এলেন না? জবাব দিল পরেশ। সে তো আমাদের আগেই বের হয়েছে, এখনো এলো না কেন বুঝতে পারছি না তো। কিন্তু আমাদের আজ রাত্রে এভাবে সকলকে আসতে বলেছেন কেন কিরিটিবাবু? আজ এখানে এই ঘরে শনাক্তকরণ করব। নির্মল শুধালো যেন প্রায় বোঝা গলায়। শনাক্ত করবেন? হ্যাঁ। কাকে? হত্যাকারীকে। কিরিটির ওষ্ঠপ্রান্ত হতে শব্দটা উচ্চারিত হবার সঙ্গে সঙ্গেই প্রায় সঞ্জীব এসে ঘরে প্রবেশ করলো। কথাটা তারও কানে যায়।
সঙ্গে সঙ্গেই সে থমকে দাঁড়িয়ে পড়ে। বসুন সঞ্জীব বাবু। সঞ্জীব চারিদিকে একবার তাকালো, তারপরেই নজরে পড়ল অল্প দূরে 4টি চেয়ার। তার 3টিতে পাশাপাশি বসে শিখেন্দু, পরেশ ও নির্মল। নির্মলের পাশের চেয়ারটা খালি। সঞ্জীব বসে না, কেমন যেন ইতস্তত করে। কি হলো সঞ্জীব বাবু, বসুন। নির্মল বাবুর পাশের চেয়ারটায় বসুন, ওটা আপনার জন্যই রাখা আছে। সঞ্জীব কেমন যেন শিথিল পায়ে এগিয়ে গিয়ে চেয়ারটার উপর বসে পড়ল। শিখেন্দু বাবু, পরেশ বাবু, নির্মল বাবু, সঞ্জীব বাবু, আপনারা 4জন নির্বাণিত সের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, কিরিটি বলতে থাকে। আর আপনাদের 5জনের সঙ্গে পরিচয় ছিল ওই যে সামনে বসা দীপিকা দেবী। আজ যিনি নির্মম এক নিষ্ঠুরতায় অতীতের স্মৃতি হারিয়ে একেবারে বলতে পারেন বোবা হয়ে গিয়েছেন। বেঁচে নেই, জীবন মৃত। সবাই চুপ, কারো মুখেই কথা নেই। কিরিটি আবার বলল, আমি আশা করেছিলাম হত্যাকারীকে আপনারা ধরিয়ে দেবেন, কারণ দীপিকাকে আপনারা সকলেই মনে মনে একসময় বাসনা করেছেন। না না, সঞ্জীব বলে ওঠে। পরেশ প্রতিবাদ জানায়, মিথ্যা বলিস না সঞ্জীব, আমরা 5জনই মনে মনে দীপাকে চেয়েছি, কিন্তু শেষ পর্যন্ত দীপা নির্বাণী গলাতেই মালা দিয়েছিল, কারণ দীপা ভালোবাসত একমাত্র নির্বাণীকেই। কিরিটি বলল, ঠিক, এবং সহজভাবেই ব্যাপারটা নেওয়া উচিত ছিল আপনাদের, কিন্তু তা নিতে পারলেন না। সঞ্জীব বলে ওঠে, বিশ্বাস করুন কিরিটি বাবু, সহজভাবেই নিয়েছিলাম অন্তত আমি ব্যাপারটা। তাই যদি হবে সঞ্জীব বাবু, আপনি আমার কাছে মিথ্যা স্টেটমেন্ট দিলেন কেন? মিথ্যে স্টেটমেন্ট দিয়েছি? হ্যাঁ দিয়েছেন। না না, সত্যিই বলেছি। কিন্তু সঞ্জীবের কথা শেষ হলো না। এক নীলবসনা নারী খোলা দরজাপথে এসে ঘরে ঢুকলো। সঞ্জীব ঘেমে গিয়েছে ততক্ষণে। বাকি 3জনের মুখেও কোনো কথা নেই, কেবল দীপিকা মাথা নিচু করে বসে আছে। নীলবসনা নারী সোজা বাথরুমের মধ্যে গিয়ে ঢুকলো। তারপরই হঠাৎ দপ দপ করে ঘরের সবকটা আলো জ্বলে উঠল। সঙ্গে সঙ্গে দীপিকা মুখ তুলল। কিরিটি বললে, আসুন, বের হয়ে আসুন। সেই নীলবসনা নারী এক প্রকার ছুটেই বাথরুম থেকে বের হয়ে দীপিকার সামনে গিয়ে 2 ঘরের মধ্যবর্তী দরজাপথে পাশের ঘরে গিয়ে ঢুকলো। আর সঙ্গে সঙ্গে অস্বাভাবিক তীক্ষ্ণ গলায় চেঁচিয়ে উঠল দীপিকা, ধর ওকে ধর। বলতে বলতে উঠে দাঁড়াতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে গেল মেঝেতে। কিরিটি দীপিকাকে পরীক্ষা করে বলল, নার্স, অজ্ঞান হয়ে গিয়েছেন, আসুন ধরুন ওকে, তুলে বিছানায় শুইয়ে দিই। কিরিটি মাথার দিকটা ধরল। নার্স ও সাথী পায়ের দিক ধরে দীপিকাকে তুলে শয্যায় শুইয়ে দিল। যান, পাশের ঘরে ডক্টর বর্মন আছেন, তাকে ডেকে আনুন। সবাই চুপ, সবাই যেন বোবা। ডক্টর বর্মনকে ডাকতে হলো না, তিনি নিজেই এসে ঘরে ঢুকলেন। আপনার পেশেন্টকে পরীক্ষা করে দেখুন ডাক্তার। ডাক্তার বর্মন দীপিকার পালসটা একবার পরীক্ষা করলেন, তারপর শান্ত গলায় বললেন, সি ইজ অল রাইট। মনে হচ্ছে মিস্টার রায়, আপনার এক্সপেরিমেন্ট সাকসেসফুল। জ্ঞান ফিরে আসার সঙ্গে সঙ্গে ওর পূর্বস্মৃতি আবার ফিরে পাবেন। নার্স, সোডিয়াম গার্ডিনল ইঞ্জেকশনটা ওকে দিয়ে দাও। রেডি করাই আছে পাশের ঘরে ট্রের উপরে। নার্স চলে গেল পাশের ঘরে এবং সিরিঞ্জটা হাতে নিয়ে এসে ইঞ্জেকশনটা দিয়ে দিল। ঠিক আছে, ডক্টর বর্মন বললেন। নাও লেট হার স্লিপ ফর 2 or 3 hours। ঘুম ভাঙবার পর নিশ্চয়ই দেখতে পাবো আমরা উনি পূর্বস্মৃতি ফিরে পেয়েছেন। আমি কি চলে যাবো এবারে মিস্টার রায়? আমার কিন্তু নাটকের শেষ দৃশ্যটা দেখতে ইচ্ছা করছে। ইফ ইউ অ্যালাউ মি, প্লিজ। থাকুন আপনি। তপন বাবু বলে উচ্চ কণ্ঠে ডাকলো কিরিটি। নীলবসনা নারী এসে ঘরে ঢুকলো। আপনি ওই মেয়ের পোশাক ছেড়ে নিজের জামা কাপড় পরতে পারেন এবারে। তপন চলে গেল আবার পাশের ঘরে। সবাই নির্বাক, সবাই বোবা, যেন পাথর 4 বন্ধু, শিখেন্দু, পরেশ, নির্মল, সঞ্জীব। এবারে সঞ্জীববাবু বলুন, সে রাত্রে কেন নারীর বেশ ধরে এখানে এসেছিলেন? একটু কৌতুক করবার জন্য, ক্ষীণ গলায় বললে সঞ্জীব। কৌতুক? হ্যাঁ, কথা ছিল আমি বাথরুমের মধ্যে লুকিয়ে থাকবো, নির্বাণী ও দীপা ঘরে এসে খিল দিলে আমি বাথরুম থেকে বের হয়ে আসবো। এসে বলুন, থামলেন কেন? নির্বাণীর সঙ্গে অভিনয় করে চলবো। এই তোমার যদি মনে ছিল নির্বাণী, আমাকে ভালোবেসে মজাতে গিয়েছিলে কেন? জাস্ট এ ফান। কিরিটিবাবু, জাস্ট এ ফান।
আপনার ওই ফান বা কৌতুকের পরিকল্পনাটা আপনার অন্যান্য বন্ধুরা জানতেন, বলেছিলেন তাদের? জানতো, সবাই জানতো। পরামর্শ করেই আমরা পরিকল্পনাটা করেছিলাম। সে রাত্রে কখন এসেছিলেন আপনি? রাত তখন 11:30টার পরই হবে, সঞ্জীব বললে। বোধহয় 11:45। কোন পথ দিয়ে আপনি ওপরে গিয়েছিলেন? বাগানের দিকে, বাড়ির পিছনে মেথরদের যাতায়াতের ঘোরানো লোহার সিঁড়ি দিয়ে। কি কি বললেন? ঘোরানো সিঁড়ি দিয়ে পিছন দিককার? হ্যাঁ। কিন্তু সিঁড়ি দিয়ে উঠে যদি দেখতেন বাথরুমের দরজা বন্ধ, তবে বাথরুমে ঢুকতেন কি করে? শিখেন্দু বলেছিল দরজাটা সে খুলে রেখে দেবে। কিন্তু আমি আমি দরজাটা খুলে রাখবার কথা একবারই ভুলে গিয়েছিলাম। মনেই ছিল না কিরিটিবাবু কথাটা। বিশ্বাস করুন, আমি দরজা খুলে রাখিনি। জানি আপনি রাখেননি। নির্বাণিতোষ নিজেই খুলে রেখেছিলেন সন্ধ্যা থেকে, কিরিটি বলল। পরেশ বলল, নির্বাণী খুলে রেখেছিল? হ্যাঁ। কিন্তু কেন? সে তো জানতো না আমাদের প্ল্যানটা। বলতে পারেন তার নির্মম ভাগ্যই তাকে দিয়ে দরজাটা খুলিয়ে রেখেছিল সে রাত্রে। কিন্তু সঞ্জীববাবু, আপনি বাথরুমে ঢুকে কি দেখেছিলেন? বলুন, গোপন করবেন না, কারণ আমি জানি আপনি কি দেখেছিলেন। কিরিটির স্বর স্পষ্ট ও কঠিন। সঞ্জীবের সমস্ত মুখ যেন রক্তহীন ফ্যাকাশে বিবর্ণ হয়ে গিয়েছে। সে কেমন অসহায় বোবা দৃষ্টিতে কিরিটির মুখের দিকে চেয়ে আছে। সে কথা বলতে পারছে না, ঠোঁট দুটো তার কাঁপছে। আমি 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 বলছি, আপনি কি দেখেছিলেন সঞ্জীববাবু? আপনার বন্ধু রক্তাক্ত অবস্থায় বাথরুমের মেঝেতে পড়ে আছেন। বলুন, তাই দেখেননি? হ্যাঁ, সেই দৃশ্য দেখে আমি এমন ঘাবড়ে যাই যে পথে এসেছিলেন সেই পথেই পালিয়ে যান আবার পর মুহূর্তেই। হ্যাঁ। কোথায় কোথায় যান? সোজা বেলতলার বাড়ি থেকে? ক্লাবে। সেখান থেকে বেশ বদলে মেসে যাই। তাই ফিরতে আপনার মেসে সে রাত্রে এত দেরি হয়েছিল, তাই না? হ্যাঁ। তাহলে দেখা যাচ্ছে 11:15টায় যদি নির্বাণিত ওপরে গিয়ে থাকেন, তিনি খুন হয়েছেন সঙ্গে সঙ্গে। বাথরুমে ঢুকে মাথা ধরবার জন্য যখন কোডোপাইরিন ট্যাবলেট হাতে জলের গ্লাস নিয়ে বেসিনের সামনে গিয়ে বেসিনের ট্যাপ থেকে জল ভরছিলেন, ঠিক সেই সময়ই অতর্কিতে পেছন থেকে ছোড়ার আঘাতে। পরেশ বললে, তবে কি? হ্যাঁ পরেশবাবু, বাথটবের স্ক্রিনের আড়ালে হত্যাকারী যেন ওত পেতে দাঁড়িয়ে প্রস্তুত হয়েছিল, কারণ সে জানতো নির্বাণিত ওপরে আসবে এবং বাথরুমে আসাটাও তার স্বাভাবিক শোবার আগে। কে কে সেই হত্যাকারী? শিখেন্দু ভাঙা গলায় যেন চেঁচিয়ে উঠল। এখনো বুঝতে পারলেন না শিখেন্দুবাবু? নির্বাণিতোষের হত্যাকারী কে? কে? যে জানতো নির্বাণিতোষের শয়নঘরের দরজা বন্ধ, তাই পিছনের দরজা দিয়ে বাথরুমের খোলা দরজাপথে ঘরে ঢুকে শয়নঘরের দরজাটা খুলে দিয়েছিল এবং বাথরুমের দরজাটা বন্ধ করে দিয়েছিল। আপনি শিখেন্দুবাবু, ইট ওয়াজ ইউ, অ্যান্ড ইট ওয়াজ দ্য মোস্ট আনকাইন্ড অফ ইউ। অকস্মাৎ ঘরের মধ্যে যেন একটা মৃত্যুর স্তব্ধতা নেমে এসেছে। পালাবার চেষ্টা করবেন না শিখেন্দুবাবু, কারণ বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। সন্দেহটা প্রথম থেকেই আপনাকে ঘিরেই আমার মনের মধ্যে দানা বেঁধে উঠেছিল। সে রাত্রে ফোনে সংবাদ পেয়ে এখানে এসে সব দেখে শুনে, কিন্তু একটা ব্যাপার সবকিছুকে যেন জট পাকিয়ে দিচ্ছিল। ওই জটটা আমি কিছুতেই খুলতে পারছিলাম না। কিন্তু জটটা খুলে গেল কাল সন্ধ্যায় সাতী দেবীর স্বীকারোক্তির পরে। এবং জটটা হচ্ছে, আমি কিছুতেই বুঝতে পারছিলাম না বাথরুমের দরজাটা বন্ধ ছিল কেন। ওটা তো। কিরিটির কথা শেষ হলো না। শিখেন্দ্রের দেহটা চেয়ার থেকে মাটিতে গড়িয়ে পড়ে গেল সশব্দে হঠাৎ। কি হলো? কি হলো? সকলেই বলে ওঠে। ছুটে গেল সবাই শিখেন্দুর ভুলুণ্ঠিত দেহটার কাছে। শিখেন্দুর দেহটা শেষবারের মতো আক্ষেপ করে তখন একেবারে স্থির হয়ে গিয়েছে। বীরেন মুখার্জি পাশের ঘর থেকে ছুটে এসেছেন ততক্ষণে। ডক্টর বর্মণী পরীক্ষা করে বললেন, হি ইজ ডেড। বীরেন মুখার্জি বললেন, ডেড? হ্যাঁ, খুব সম্ভবত পটাশিয়াম সায়ানাইড। ডক্টর বর্মন বললেন। কিরিটি ক্লান্ত গলায় বলল, এ এক পক্ষে ভালোই হলো। নিদারুণ অপমান আর লজ্জার হাত থেকে উনি নিজেই নিজেকে সরিয়ে নিলেন। বীরেন মুখার্জি বললেন, কিন্তু আসামি ফাঁকি দিল।
ধরলেও আপনারা প্রমাণ করতে পারতেন না মিস্টার মুখার্জি যে শিখেন্দুই নির্বাণী তোষকে সে রাত্রে হত্যা করেছিল? কেন? প্রমাণ প্রমাণ পেতেন কোথায়? কারণ হত্যার আগে বা পরে কেউ ওকে বাথরুমের মধ্যে দেখেছে এমন কথা তো বলতে পারতো না হলপ করে। ইট ওয়াজ আ মাস্টার প্ল্যান। নিজের দীর্ঘদিনের বন্ধু নির্বাণী তোষকে নিজের পথ থেকে সরাবার জন্য শিখেন্দুবাবু যে প্ল্যান করেছিলেন সেটা ছিল একেবারে নিখুঁত। কিন্তু হত্যা করবার পর স্মৃতিভ্রংশ দীপিকার দিকে তাকিয়েই বুঝতে পেরেছিল তার প্রায় সব প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে। দীপিকাকে লাভ করা তার কোনোদিনই সম্ভব হবে না। যোগ বিয়োগে প্রকাণ্ড ভুল হয়ে গিয়েছে। আর সেই হতাশার, বেদনা, আশাভঙ্গের দুঃখটাই যেন আমি সে রাত্রে এখানে এসে ওর চোখে মুখে দেখেছিলাম। যেটা মনে হয়েছিল তখনই আমার। বন্ধু বিচ্ছেদ বা বন্ধুর মৃত্যুজনিত দুঃখ নয়, সেটা অন্য কিছু, সামথিং এলস। আমার মনে সন্দেহটা তখনই উঁকি দেয় ওকে ঘিরে। কিন্তু এ ঘরে আর নয়, চলুন পাশের ঘরে যাওয়া যাক। বীরেনবাবু, ডেড বডিটা এ ঘর থেকে সরাবার ব্যবস্থা করুন। পাশের ঘরে বসেই কিরিটি তার কাহিনী বলে যেতে লাগলো। কাহিনীর শেষাংশ। বলছিলেন না, ইট ওয়াজ এ মাস্টার প্ল্যান। দীপিকাকে না পাওয়ার দুঃখে শিখেন্দু ভিতরে ভিতরে উন্মাদ হয়ে উঠেছিল। তার ভালোবাসার চাওয়া ব্যর্থ হলো। নির্বাণী তোষ তার ইপ্সিতাকে তার চোখের সামনে থেকে ছিনিয়ে নিয়ে গেল। কোনো কোনো ক্ষেত্রে নারী বা পুরুষের, বিশেষ কোনো পুরুষ বা নারীকে ঘিরে ভালোবাসা বা কামনা কতখানি স্বার্থপর, কতখানি তীব্র হতে পারে এবং তার ফলে তারা যে কতখানি হৃদয়হীন ও নিষ্ঠুর হয়ে উঠতে পারে তারই জাজ্জল্যমান প্রমাণ দিয়ে গেল আমাদের শিখেন্দু। দীপিকা তার হাতের বাইরে চলে যাওয়ায় শিখেন্দুর মনের অবস্থাটাও ঠিক তাই হয়েছিল। সে মনে মনে নির্বাণীকে পথ থেকে সরাবার প্ল্যান করে। প্ল্যানটা একেবারে নিখুঁত। নির্বাণী তোষকে প্যান্ডেল থেকে উপরে চলে যেতে বলে, তার মাথার যন্ত্রণা বলায়। নির্বাণী তোষ ভিতরে চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই সেও পিছনে সিঁড়ি দিয়ে সম্ভবত উপরে চলে যায় এবং বাথরুমে নির্বাণীর আগেই গিয়ে পৌঁছায়। নির্বাণী কোডোপাইরিন খাওয়ার জন্য বাথরুমে গ্লাস হাতে এসে ঢুকলো এবং যখন সে ট্যাপ থেকে গ্লাসে জল ভরছে শিখেন্দু পেছন থেকে তাকে ছোড়া মারল। নির্বাণী পড়ে গেল। হাতের গ্লাসটা বেসিনের মধ্যে পড়ে চিড় খেয়ে গেল। ট্যাপটা খোলাই রইল। শিখেন্দু পালালো আবার ওই লোহার সিঁড়ি দিয়েই। নির্বাণীর রক্তাক্ত ছোড়াবিদ্ধ মৃতদেহটা পড়ে রইল। তারপর কিছুক্ষণ বাদে ওপরে এলো দীপিকা। সে সম্ভবত ঘরে ঢুকে ঘরে আলো জ্বলছে দেখে, অথচ তার স্বামীকে ঘরের কোথাও না দেখে তাকে অনুসন্ধান করতে গিয়ে বাথরুমে গিয়ে ঢুকে। আমার মনে হয়েছে শিখেন্দু হত্যা করে চলে যাবার আগে পেছনে সিঁড়ি দিয়ে বাথরুমের আলোটা নিভিয়ে দিয়ে যায়। অবশ্যই এটাও অনুমান। যাই হোক, স্বামীকে খুঁজতে খুঁজতে বাথরুমের দরজা খোলা দেখে দীপিকা বাথরুমেই ঢোকে এবং আলো জ্বালায়। আর ঠিক সেই মুহূর্তে বাথরুমে পূর্ব প্ল্যান মতো নীল শাড়ি পরে সঞ্জীববাবু ঢোকেন। তারপরেও আমার অনুমান হয়তো দীপিকা দেবী দুটো ব্যাপারই একই সঙ্গে চোখে পড়ে, শাড়ি পরা সঞ্জীববাবু ও তার স্বামীর রক্তাক্ত ছোড়াবিদ্ধ ভুলুণ্ঠিত মৃতদেহটা। স্বামীর মৃতদেহ ও শাড়ি পরা সঞ্জীববাবুকে চিনতে পেরে এবং দুটোকে একই ঘটনার সঙ্গে জড়িত বলে তার মনে হয়। and she fainted, dropped on the floor. সঞ্জীববাবু নিশ্চয়ই বলতে পারবেন তাই ঘটেছিল কিনা। সঞ্জীব মৃদু কণ্ঠে বললে, হ্যাঁ, প্রথমেই বাথরুমে ঢুকে দীপার সঙ্গে আমার চোখাচোখি ও তারপরেই দুজনের আমাদের একসঙ্গে নজরে পড়ে মৃতদেহটা। দীপিকা চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে যায় আর আমি সঙ্গে সঙ্গে যে পথে বাথরুমে এসেছিলাম সেই পথেই পালাই তাড়াতাড়ি। আপনার পালাবার সময় কেউ আপনাকে দেখেছিল? বোধ হয় শিখেন্দু দেখতে পেয়েছিল। সে তখন নিজে প্যান্ডেলেই ছিল। সে ও দীপিকা দুজনেই যদি ভাবে যে আমি নির্বাণীকে হত্যা করেছি, তাই আমি সেদিন রাত্রে আদৌ আসিনি এখানে আপনাকে বলেছিলাম। কিরিটি বললে, এখন বুঝতে পারছি আমার আরেকটি অনুমানও ঠিক। নীলবসনা কোনো নারী সে রাত্রে সিঁড়ি দিয়ে ওপরে ওঠেনি। তবে গোকুল যে তার জবানবন্দিতে বলেছিল, বীরেন মুখার্জি বললেন। গোকুলকে ডাকুন তো। গোকুলকে ডাকা হলো। কিরিটি বললে, গোকুল, তুমি মিথ্যা বলেছ। কি মিথ্যা বলেছি বাবু? গোকুল যেন রীতিমতো ভয় পেয়ে গেল। সে রাত্রে ভেতরে সিঁড়ি দিয়ে 3 তলায় নীল শাড়ি পরা বউ ওঠেনি, তাই নাকি? তবে তুমি ওই কথা বলেছিলে কেন? আগে আমি দেখিনি। শিখেন্দু দাদাবাবু আমায় বলতে বলেছিলেন তাই। পরে ভেবেছিলাম সত্যি কথাটা বলবো, কিন্তু ভয়ে অবশ্য বলতে পারিনি। শিখেন্দু দাদাবাবুও বলেছিলেন সত্যি কথা বলতে গেলে
আবার পুলিশ আমাকে সন্দেহ করবে। এখন বলুন তো সঞ্জীব বাবু, নারীর বেশে সে রাত্রে নির্বাণিতোষের ঘরে হানা দেবার প্ল্যানটা কার? জবাব দিল পরেশ। শিখেন্দুর, সেই প্ল্যানটা করেছিল। এখন তো বুঝতে পারছেন আপনারা, আসলে কোনো কৌতুক সৃষ্টির জন্যই নয়, সঞ্জীব বাবুর ঘাড়ে হত্যার অপরাধটা চাপানোর জন্যই শিখেন্দু ওই প্ল্যানটা করেছিল। সত্যি মাস্টার প্ল্যান। কিন্তু সেদিন যদি ব্যাপারটা একবারও আপনারা কেউ আমাকে খুলে বলতেন, তবে হয়তো সেই দিনই মীমাংসায় আমি পৌঁছতে পারতাম। শিখেন্দুর মনেও সন্দেহ জাগত না। সে পটাশিয়াম সায়ানাইড খাবারও সুযোগ পেত না। সঞ্জীবকে বাঁচানোর জন্য আমরা মুখ খুলিনি, শিখেন্দুই পরামর্শ দিয়েছিল, নির্মল ও পরেশ বলল। কিন্তু তবু দেখলেন তো, পাপ কখনো চাপা থাকে না। শিখেন্দু দুটি মাত্র মারাত্মক ভুলের জন্যই তার এমন নিখুঁত চতুর প্ল্যানটাও ভেস্তে গেল। পাপ প্রকাশ হয়ে পড়ল। বীরেন মুখার্জি বললেন, দুটি মারাত্মক ভুল? হ্যাঁ, কিরিটি বললে। প্রথম ভুল, চিৎকার শোনার পর ওপরে এসে শিখেন্দু বাথরুম দিয়ে ঘরে ঢুকে বাথরুমের দরজাটা বন্ধ করে শোবার ঘরের দরজাটা খুলে দেওয়া, এবং দ্বিতীয়, দীপিকার অচৈতন্য দেহটা বাথরুম থেকে তুলে নিয়ে যাওয়া। বাথরুমের দরজাটা যদি সে না বন্ধ করে দিত, আমাদের অন্ধকারেই হাতড়াতে হতো কোন পথ দিয়ে হত্যাকারী পালালো সে ব্যাপারে। এবং সেই সঙ্গে নীলবসনা নারীর ব্যাপারটাও একটা সত্যের আবরণ নিয়ে থেকে যেত। কিন্তু হত্যাকারী নিজের ভুলের জালে নিজেই জড়িয়ে আমার মনে সন্দেহের উদ্রেক করে দিল। অর্থাৎ ওই বাথরুমের বন্ধ দরজা ও দীপিকার শোয়ার ঘরের মেঝেতে পড়ে থাকা দীপিকার অচৈতন্য দেহটা দেখে মনের দীর্ঘদিনের লালসা তাকে ঘিরে হঠাৎ প্রবল হয়ে ওঠে। সে নিজেকে আর দীপিকাকে স্পর্শ করার লোভটা থাকে সামলাতে পারে না। তাকে বাথরুমের মেঝে থেকে তুলে বুকে করে পাশের ঘরে নিয়ে যায় এবং প্রমাণ করে দিয়েছিল সেটাই আমার কাছে দীপিকার প্রতি শিখেন্দুর গোপন তীব্র আকর্ষণটা। তাছাড়া ভেবে দেখুন মিস্টার মুখার্জি, নির্বাণিতোষকে ওইভাবে হত্যা করার সুযোগ ওই রাত্রে সকলের সন্দেহ বাঁচিয়ে একমাত্র নির্বাণীর বন্ধুদের মধ্যে শিখেন্দুরই বেশি ছিল। কারণ সে ছিল এবারই সকলের পরিচিত, স্নেহের জন, বিশ্বাসের জন, এক প্রকার ছেলের মতো, এবং এবারের গলি খুঁজি সব তার নখদর্পণে। প্যান্ডেলের ভিতরেই ছিল লোহার ঘোরানো সিঁড়িটা মেথডদের দোতলা তিনতলায় যাতায়াতের, এবং প্যান্ডেলে উপস্থিত থেকে শিখেন্দু সবকিছুর ওপরই নজর রাখতে পেরেছিল সর্বক্ষণ। নির্বাণিতোষের নিজের শিখেন্দুর প্রতি ভালোবাসা, স্নেহ ও বিশ্বাস, এবং সর্বোপরি ও বাড়ির প্রত্যেকের তার প্রতি ভালোবাসা ও বিশ্বাসের সুদৃঢ় বর্মটা গায়ে দিয়ে অনায়াসেই সে সকলের সন্দেহ থেকে দূরে যেতে পারত। ঘটনাচক্রে সে রাত্রে আমি এখানে শিবতোষ বাবুর আহ্বানে না এসে পড়লে হয়তো নির্বাণিতোষের হত্যাকারী চিরদিন অন্ধকারই থেকে যেত। বীরেন মুখার্জি বললেন, কিন্তু দীপিকা দেবী জ্ঞান ফিরে পাওয়ার পর? তখনও তিনি বলতেন কিনা সন্দেহ। এবং আজ যে ব্যবস্থা করা হয়েছিল তার ঘুমানো মনের উপরে একটা শখের আলোর ঝাপটা ফেলার, সেরকম কিছু না ঘটলে কবে যে তার অহল্যার ঘুম ভাঙত তাই বা কে জানে। অবশ্যই জেগে উঠে সব যখন তিনি জানতে পারতেন নতুন করে আঘাত পাবেন এবং প্রচণ্ড আঘাতই পাবেন, সে কথা জেনেও আমি এই ব্যবস্থা করেছি। কারণ যতই আঘাত লাগুক তিনি তার স্বামীর হত্যাকারীকে তো অন্তত চিনতে পারবেন। ওই ঘরে এসে কাহিনীর শেষাংশ শুরু করবার আগে কিরিটি নিচের তলা থেকে শিবতোষ বাবুকে ডাকিয়ে আনিয়েছিল। তিনিও সব শুনে যেন স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। কিরিটির বলা শেষ হবার পর মৃদু কণ্ঠে কেবল বললেন, আশ্চর্য, শিখেন্দু। শিবতোষ বাবুর চোখে জল, কারো মুখেই কোনো কথা নেই। ভোরের আলো জানালা পথে তখন ঘরে এসে প্রবেশ করেছে, কিন্তু পাশের ঘরের শয্যায় তখনও ওষুধের প্রভাবে দীপিকা অঘরে ঘুমাচ্ছে, পরম নিশ্চিন্তেই যেন ঘুমাচ্ছে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।